অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের শর্ট সিলেবাস ভুক্ত যে অধ্যায়গুলো রয়েছে প্রতিটি অধ্যায় থেকে 20টি করে তত্ত্বীয় অংশের এমসিকিউ অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যাবলী এবং কিছু এমসিকিউ রিলেটেড গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা, সর্বশেষ সম্পূর্ণ সবগুলো চ্যাপ্টার থেকে আমরা 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব, যেগুলো আমরা ব্যাখ্যা সহ আলোচনা করার চেষ্টা করব। তাই তোমাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার ইচ্ছা না থাকে তোমরা এখনই স্কিপ করে তোমাদের যে প্রিপারেশনটা ওই প্রিপারেশনটা চালিয়ে যাও। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো প্রায় 85% এমসিকিউ ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেকটা বোর্ডে এখান থেকে কমন আসবে, কারণ আমি এভাবে বিশদভাবে সাজানোর চেষ্টা করেছি। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। সর্বপ্রথম তোমরা যদি সময় পাও এই যে এখানের 5টি ভালো কলেজের যে টপ 5 কলেজের এমসিকিউগুলো সলভ করে দেখবা। আর এখানে যদি সবগুলো বোর্ড পারো করে দেখবা, না পারলে কমপক্ষে 2টা বোর্ড অথবা এখান থেকে একটা এখান থেকে একটা 3 সালের 3টা বোর্ড সলভ করে দেখবে এমসিকিউ গুলো। এবার আমরা সর্বপ্রথম আলোচনা করব চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এখানে এমসিকিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ ডাটা দিয়ে রাখছি, তোমরা একটু স্ক্রিনশট করে রাখো। আমি আলোচনা করতেছি না, তোমরা একটু স্ক্রিনশট করে রাখো। এখান থেকে তত্ত্বীয় অংশের এমসিকিউ ইনশাআল্লাহ কমন আসবে, কারণ তোমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে দেখেছো সবগুলো ম্যাথ কিন্তু দেয় না। এখানে প্রায় 20টা বা 18টা পর্যন্ত তত্ত্বীয় অংশের প্রশ্ন দেয়, ম্যাথ দেয় যে 12 থেকে 13টা। তো সেজন্য তত্ত্বীয় অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তত্ত্বীয় অংশ তুমি অ্যাকাউন্টিং এর ম্যাথ দিয়ে সলভ করতে পারবে না, এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। অর্থাৎ আনসারগুলো সঠিক যদি তুমি ডাটা না জানো তাহলে আনসার করতে অর্থাৎ প্রশ্নগুলো আনসার করতে পারবে না। এখানে কোম্পানির অবহারের পরিমাণ মানে সর্বোচ্চ কত হয়, এটা হচ্ছে লিখিত মূল্য বা অভিহিত মূল্য অর্থাৎ সরকার নির্ধারিত মূল্যের 10%। এটা গুরুত্বপূর্ণ, অনেক বেশি, এটা অনেকবার এসেছে। আর কোম্পানির নামের শেষে কি শব্দ লাগানো থাকে, লিমিটেড। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন। কোম্পানির জীবনকাল একবার বিধিবদ্ধ সভা আহ্বান করে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। আর পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কয়জন, 3 জন। আর যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন কি বাধ্যতামূলক। এরপর এখানে দুইটা আছে, ঋণপত্র ইস্যু কারা করতে পারে, শেয়ার যারা ইস্যু করতে পারে তারা ঋণপত্র ইস্যু করে, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি। কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রি করে কিসের মাধ্যমে, আইপিও। এটাও অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ, ইনিশিয়াল পাবলিক অফারিং। এরকম প্রতিটি অধ্যায় থেকে 20টা, শুধু ষষ্ঠ অধ্যায় থেকে 15টা, আর সবগুলো চ্যাপ্টার থেকে 20টা করে এরকম তত্ত্বীয় অংশের এমসিকিউ জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। এবার এখানে এই যে ষষ্ঠ অধ্যায়ের যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো একটু লক্ষ্য করো। একটা কথা বলে রাখি, এখানে চতুর্থ অধ্যায়ের যে এমসিকিউ হয়ে থাকে এখানে তত্ত্বীয় অংশের থেকে এগুলাই আসবে। আর গাণিতিক যে এমসিকিউ আসে, যদি আসে আর কি চতুর্থ অধ্যায় থেকে, সেগুলো তোমরা যে শেয়ার ইস্যুর যে অঙ্কটা করছো অর্থাৎ যে সৃজনশীলের জন্য যে অঙ্ক সমাধান করছো ওইখান থেকে কমন পাবা তোমরা। সেজন্য এখানে আর গাণিতিক সমস্যা আমি দেখাই নাই। যেসব চ্যাপ্টার থেকে অর্থাৎ সৃজনশীলের বাইরেও কিছু গাণিতিক সমস্যা সলভ করতে হবে, এগুলো কিন্তু আমি এখানে উপস্থাপন করেছি, তোমরা দেখতে পাবা। এখানে ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ, এখানে ওই আদর্শ মান থেকে একটা প্রশ্ন হয়ে থাকে, এটা মাস্ট। আর মনে করো অলিক সম্পদের পরিমাণ দিতে পারে, স্থিরযুক্ত খরচ, তহবিল, অলিক বা ভুয়া সম্পদ, প্রাথমিক খরচ মানে ব্যবসার শুরুতে যে খরচটা হয়, শেয়ার বা ঋণপত্রের অবহার, শেয়ারের অবহার বা ঋণপত্রের অবহার, অবলেখকের কমিশন বা দস্তুরি মজুরি একই কথা, বা শেয়ার দায় গ্রাহকের দালালি বা মজুরি, শেয়ার দায় গ্রাহকের কমিশন একই কথা, বিলম্বিত বিজ্ঞাপন, ব্যবসা স্থানান্তর হবে, অর্থাৎ ব্যবসা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে যে খরচটা হয় এই খরচটার কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ এগুলোকে অসমন্বিত ব্যয়, ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদ বা অলিক সম্পদ বা অস্তিত্বহীন সম্পদ বলা হয়। এখানে আরেকটা আছে, এটা হচ্ছে লাভ লোকসান হিসাবের ডেবিট উদ্ধৃত্ত। এখানে এরপরে সঞ্চিত তহবিল একটি অন্তদায়, অর্থাৎ এটা কারবারের ভিতরের মালিকের এবং কারবারের ভিতরে দেয় অন্তদায়। এখানে আমি ষষ্ঠ অধ্যায় থেকে 3টি গাণিতিক এমসিকিউ তোমাদের উপস্থাপন করে দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। এইগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে পরীক্ষা আসা যে কোনো এমসিকিউ এই ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা সলভ করতে পারবা। এখানে চলতি সম্পদ এত, 1.5 লক্ষ টাকা, চলতি অনুপাত 5:2, চলতি দায় কত। তো আমরা এখানে দুইটা ডাটা দেওয়া আছে এরকম, এখানে একটা বিষয় পাচ্ছি, সেটা হচ্ছে চলতি অনুপাত 5:2, অর্থাৎ 5 যদি সম্পত্তি হয় চলতি আর দায় হচ্ছে 2 অংশ। তো এখানে আমাদের নির্ণয় করতে বলছে চলতি দায়, তাহলে আমরা সূত্রটা একটু লিখে দেখি। চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, অর্থাৎ এখানে 5 অংশ, অর্থাৎ এই 5টা হচ্ছে সম্পদের অংশ, 2 অংশ হচ্ছে দায়ের অংশ। তো এখানে সম্পদের পরিমাণগুলো দেওয়া আছে, অর্থাৎ 1.5 লক্ষ টাকা যে সম্পদটা আছে চলতি সম্পদ, সেখানে 5 অংশ, টোটাল 5 অংশ। আমি গড় নির্ণয় করার জন্য এই 1.5 লক্ষ টাকাকে
5, অর্থাৎ অংশভিত্তিক টাকা নির্ণয়ের জন্য আমরা 5 দ্বারা ভাগ করলে 30,000 টাকা পাবো। তো দায় কত? দায় 2 অংশ। তো 30কে আমরা 2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে 60,000 টাকা। চলতি দায় হচ্ছে কত? 60,000। তো এখান থেকে আমাদের চলতি অনুপাত যদি নির্ণয় করতে বলে, আমরা এখন যদি শুদ্ধি পরীক্ষা করে দেখি আমাদের অঙ্ক ঠিক আছে কিনা, 1,50,000 আর নিচে হচ্ছে 60,000। তো এখানে এটাকে যদি 30 দ্বারা ভাগ করে 2, 30 দ্বারা ভাগ করলে 5, তো আবার আগের মতো 5, উপরে 5 নিচে 2, তো লবটা আগে আসে হরটা পরে যায়, তাহলে 5:2 আসছে কিনা দেখো। তাহলে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে দেখলাম যে আমাদের অঙ্কটা ঠিক আছে। এই প্রশ্নটা যদি আরেকটু আপডেট করে তখন এখানে মনে করো আরেকটা ডাটা দেওয়া থাকবে, ঋণপত্র 20,000। তো ঋণপত্র 20,000, প্রশ্নে আবার বলবো যে চলতি দায় কত, সেটা বলবো যে বহির্দায় কত। তো বহির্দায় মানে আমরা জানি চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় হচ্ছে 60,000, দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ঋণপত্র 20,000, তাহলে বহির্দায়ের অ্যামাউন্ট হবে কত? 80,000। তো এইভাবে প্রশ্নটা আসতে পারে, একটু চেঞ্জ করে দিয়ে তোমরা একটা যদি বুঝো আর সবগুলো বুঝবো, অর্থাৎ এইগুলো নির্ণয় করে তোমাদের ওই মূল সূত্রে চলে যেতে হবে, এরকমও দিতে পারে প্রশ্ন। তো এখন এরপরে চলতি মূলধন। তো চলতি মূলধন বা কার্যকরী মূলধন সমান আমরা জানি চলতি মূলধন সমান চলতি অনুপাত না, চলতি মূলধন বা কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস কি দায়? চলতি দায়। তাহলে আজকে চলতি মূলধন দেওয়া আছে 3 লক্ষ টাকা, চলতি অনুপাত 5:2, অর্থাৎ এখানে টাকা দেওয়া না, অংশ দেওয়া আছে, তার মানে চলতি মূলধনের অংশ হবে কত? 3। তাহলে গড় নির্ণয় করার জন্য এখন আমাদের কি করতে হবে? 3 লক্ষকে 3 দ্বারা আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা, এখন এই 1 লক্ষ টাকা গড়টা পাইলাম, এটাকে 5 দ্বারা যদি আমি গুণ করি 5 লক্ষ টাকা পাবো না? চলতি সম্পদ, চলতি সম্পদ না বলে যদি বলে চলতি দায় বের করো, তখন 1 লক্ষকে কত দ্বারা গুণ করবো? 2। 1 লক্ষকে তখন চলতি দায়ের অংশ কত? 2। 2 দ্বারা গুণ করলে কত? 2 লক্ষ। তো আমাদের অঙ্ক ঠিক আছে কিনা এটা দেখবো আমরা। এখানে এখন এই অংশগুলোর টাকা আমরা পেয়ে গেছি না? পাইছি কিনা? এই অংশের টাকা পাইছি। চলতি সম্পদ 5 লক্ষ, চলতি দায় 2 লক্ষ, এইদিকেও 3 লক্ষ, এখন এদিকেও 3 লক্ষ। আমাদের অঙ্ক শুদ্ধ আছে। আশা করছি তোমরা বুঝেছো। এরপরে আসো, এটা একটু চেঞ্জ করে দিছি আমি, যদি আপডেট করে, কারণ বারবার একই প্রশ্ন ওইগুলো আসতেছে, একটু যদি চেঞ্জ করে দেয়। দেখো বিক্রিত পণ্যের ব্যয় কত? যদি মজুদ আবর্তন 5 হয়, প্রারম্ভিক মজুদ এত, সমাপনী মজুদ এত। এখানে মজুদ আবর্তনের সূত্র দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। মজুদ আবর্তন, মজুদ আবর্তন সমান আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। তো বিক্রিত পণ্যের ব্যয়, আজকে তো এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া নাই, তো গড় মজুদ কেমনে নির্ণয় করো? প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2, 2টা থাকলে 2 দ্বারা ভাগ, অর্থাৎ গড় সমান রাশিগুলোর সমষ্টি ভাগ রাশিগুলোর সংখ্যা। তো 20 আর 10 যোগ করলে 30, 30কে 2 দ্বারা ভাগ করলে 15,000। এটা ক্যালকুলেশন আমি দেখাচ্ছি না। এদিকে কি আছে? মজুদ আবর্তন, সংক্ষেপে লিখতেছি মজুদ আবর্তন। এটা কয়বার? মজুদ আবর্তন সমান, এটার পরিবর্তে আমরা মজুদ আবর্তন 5 বার এটা লিখে দিই, কারণ উত্তর তো অলরেডি দেওয়া আছে 5 বার। তো দেখো এবার এখানে নিচে কিছু নয়, মানে মনে মনে একটা 1 আছে। এবার বজ্র গুণন করো, 15 আর 5 গুণ 1 আর এটাতে গুণ, তাহলে যেটা উত্তর লাগবে সেটা আমরা সমানের এই পাশে নিয়ে আসবো। মূলত 1 আর কি লাগতেছে আমাদের এখানে? কি প্রশ্নবোধক চিহ্নে বিক্রিত পণ্যের ব্যয় না, বিক্রিত পণ্যের ব্যয়। তো 5 15 75,000 বিক্রিত পণ্যের ব্যয়। আমাদের অঙ্ক শুদ্ধ আছে কিনা এখানে দেখো। তো গড় মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় এখন আমরা 75 পাইলাম, গড় মজুদ পাইলাম কত? 20 আর 10 যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 15,000। তো এটাকে কাটাকাটি করলে মজুদ আবর্তন অনুপাত 5 বার, আগের মতোই চলে আসে, মানে আমাদের অঙ্ক ঠিক আছে। ঠিক এই ম্যাথটা এইভাবে দিছে। তো আরেকটা ম্যাথ আসতে পারে, মনে করো লাভের হার দিয়ে ওই যে বিক্রয় দেওয়া নাই, মনে করো এখানে নিট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত মনে করো আমাদের অঙ্কে 10% দেওয়া আছে আজকে, ঠিক আছে। এখানে উপরে আমরা জানি নিট লাভ হইলে উপরে নিট লাভ বসে, নিচে নিট বিক্রয় বসে ইন্টু 100। তো মনে করো আজকে নিট লাভও দেওয়া আছে 5,000। তো আমাদের নির্ণয় করতে বলছে নিট বিক্রয়, তো এটাকেও নিট লাভের হার এখানে বসিয়ে দিয়ে
তো কিন্তু এটাকে দশমিকে রূপান্তর করে ফেলতে হবে। কেন বলি আমি, 10% মানে 10% মানে 100 ভাগের কত 10, 100 ভাগের 10। তো এটাকে তুমি 10% লিখে এখানে আবার হুবহু 10% লিখে দিলে অঙ্ক হবে না, এটাকে দশমিকে রূপান্তর করতে হবে শতকরা হারে থাকলে। তারপর বজ্র গুণন করে তুমি নির্বিক্রয়ের অ্যামাউন্ট নির্ণয় করতে পারবে। তো এইভাবে যদি আসে তোমরা করে দিবা। কেন সবগুলো দেখাচ্ছি, সহজ আসলে সহজ, কিন্তু সহজ আমি সহজ করে পড়াইছি, কমন আসে না, তখন আমাকে কিন্তু তোমরা এসে গালি দিবা। তো আমাদের সবসময় প্রিপারেশন নিতে হবে একদম কঠিন, একদম সর্বোচ্চ প্রিপারেশন নিতে হবে। সহজ আসলে আলহামদুলিল্লাহ, কঠিন আসলো আলহামদুলিল্লাহ, কঠিন আসলে লিখে দিব, সহজ আসলেও কি আরো তাড়াতাড়ি লিখে দিব। এবার আসো অষ্টম অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো, এখান থেকে বেশিরভাগ এমসিকিউ আসে এই বিন কার্ড আর মাল খতিয়ান। বিন কার্ডে টাকা ছাড়া সব থাকে, এখানেও টাকা সহ সব কিছু থাকে, অর্থাৎ এটা গুদামে, এটাও কিন্তু গুদামে থাকে। বিন কার্ড অর্থাৎ বিনে যেটা আটকে টানানো হয়। এখানে আমাদের বাংলাদেশে কিন্তু এই যে যেগুলো সুপার শপ আছে, এখানে বিন কার্ডেও পণ্যের দামটা দেওয়া থাকে, কিন্তু এটা তো গুদাম না, এটা শোরুম। কিন্তু এগুলো বিন কার্ড আর মালখতিয়ান ব্যবহৃত হচ্ছে মূলত কোম্পানির গুদামের জন্য। তো এখানে আরেকটা বিষয় তোমরা মনে রাখবা, দ্রব্যের ঊর্ধ্বগতি হলে কোন পদ্ধতি উপযুক্ত? ঊর্ধ্বগতি হলে লিফু, অর্থাৎ ঊর্ধ্বে মানে আমি এখানে উপরে দেখাচ্ছি, উপরে হইলে দাম যদি উপরে হয় তখন লিফু হবে, দাম যদি নিচে হয় তখন হবে ফিফু। আর পণ্যদ্রব্য যদি পচে যায় অর্থাৎ পচনশীলের জন্য, শাকসবজির জন্য ফিফু হবে, ফিফু অর্থাৎ পচে যায় সেজন্য আগে আনলে এগুলো আগে ছেড়ে দিতে হবে বাজারে। তো দ্রুত পচনশীলের ক্ষেত্রে ফিফু পদ্ধতি উপযোগী। পণ্যের হিসাব রক্ষণের মৌলিক পদ্ধতি দুইটি, কালীন বা কালান্তিক, নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি। কালীন হচ্ছে আমরা নবম শ্রেণী থেকে যে অ্যাকাউন্টিং এর করতেছি এগুলা, কালীনে হিসাব কাল শেষে হিসাব রাখা হয়। আর নিত্যতে মনে করো তোমার 500 আগে থেকে আছে, 100 এখন কিনছো, তো 600 না 50 বিক্রি করছো, সাথে সাথে হিসাব মানে নিট হিসাবটা বের করে ফেলতে হবে। কিন্তু কালীনে আমরা একটা মাস বা একটা হিসাব কাল শেষে এমন আপাতত লিখে রাখি, চূড়ান্ত ভাবে হিসাব করি একদম হিসাব কাল শেষে গিয়ে, যেটা আমরা অ্যাকাউন্টিংটা আমরা করতেছি এখন, এটা কালীন। আর যখন সংগঠিত হওয়ার সাথে সাথে হিসাব করে ফেলবে সেটা হচ্ছে নিত্য। এরপর এখানে গুরুত্বপূর্ণ আরো কিছু এমসিকিউ আছে, তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো। এই অস্থিতিশীল বাজারের ক্ষেত্রে অর্থাৎ দ্রব্যমূল্যের দাম বাড়লে কি বলছিলাম, উপরে উঠলে নিচে, আর দ্রব্যমূল্যের দাম কমলে তখন আমরা করব কি ফিফু। আর বাজার নিম্নগামী হলে, যে দেখো নিম্নগামী দাম কমে গেলে ক্রমহ্রাসমান মূল্যের ক্ষেত্রে সঠিক ফলাফল পাওয়া যায়, ফিফু। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আছে, গাড়ির ফুয়েলিং স্টেশনের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য ভারযুক্ত গড়। তারপর এফওবি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এফওবি শিপিং পয়েন্ট, এফওবি মানে ফ্রি অন বোর্ড। এফওবি পূর্ণরূপ আসতে পারে, এফওবি এই প্রক্রিয়াটি নিচের কোনটির সাথে সম্পর্কিত, বহুপদীতে দিতে পারে, বহুপদীতে দিয়ে বলবে যে এফওবি সমান এটি কি পণ্য পরিবহনের সাথে সম্পর্কিত, অথবা ক্রয়ের শর্ত, বিক্রয়ের শর্ত, তিনটাই থাকলে তিনটাই উত্তর দিবে, কারণ এফওবি এটা হচ্ছে পরিবহনের শর্তের জন্য ব্যবহৃত হয়। এখানে দেখো দুইটা শর্ত দেওয়া আছে, এফওবি শিপিং পয়েন্ট। এফওবি শিপিং পয়েন্ট মানে ক্রেতা পরিবহন খরচ প্রদান করবে, এক্ষেত্রে পণ্যগুলো পরিবহনে ওঠার সাথে সাথে তার মালিক ক্রেতার নিকট হস্তান্তর কি করা হয়, মালিকানা ক্রেতার নিকট হস্তান্তর করা হয়। এফওবি শিপিং পয়েন্ট ক্রেতা পরিবহন খরচ প্রদান করবে, আর এফওবি ডেস্টিনেশন এক্ষেত্রে বিক্রেতা পরিবহন খরচ প্রদান করবে। ধরো আমার কাছ থেকে, অর্থাৎ আমি তোমাদের কাছে পণ্য বিক্রি করছি, যদি চালানে এফওবি ডেস্টিনেশন লেখা থাকে, তোমার বাসায় পর্যন্ত নিয়ে যাওয়ার খরচটা আমি দিব, আমি বিক্রেতা। আর এফওবি শিপিং পয়েন্ট পর্যন্ত লেখা থাকলে ওই জাহাজে বা গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত আমি বহন করব, বাকি পথটা তোমাকে বহন করতে হবে। অর্থাৎ এফওবি শিপিং পয়েন্টে মূলত ক্রেতাই চূড়ান্ত যে বেশি খরচটা সেটাই দেয়। মনে করো চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর নিয়ে যাবা, তা এফওবি শিপিং পয়েন্ট থাকলে আমি বিক্রেতা, আমি চট্টগ্রাম বন্দর পর্যন্ত নিয়ে যাব, ওই মূল খরচটা তোমাকে বহন করতে হবে, তুমি ক্রেতা। আর ডেস্টিনেশন বললে আমার একদম কারবার থেকে সিঙ্গাপুর পর্যন্ত কে নিয়ে যাবে, আমার খরচে নিয়ে যাবে, বিক্রেতা নিয়ে যাবে। তো এখানে দুই ধরনের দেখো, এফওবি শিপিং পয়েন্টের জাবেদা এখানে ক্রেতার বইতে জাবেদা হবে, কারণ এটা সম্পূর্ণটা কে বহন করে, ক্রেতা। বিক্রেতা তেমন এখানে কি নাই, খরচ নাই, সামান্য খরচ, এটা শিপিং এটা আপনি দেয়, এটা হিসাব করতে হবে না। ধরো শিপিং পয়েন্ট মানে জাহাজ পর্যন্ত নিয়ে যাব আমি, আর বাকিটা তোমাকে দিতে হবে, তুমি ক্রেতা। এখানে কালীন পদ্ধতিতে আমরা পরিবহনে ক্রয় পরিবহনে যাবে, দেখি ক্রয় পরিবহন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর অবিরততে ফার্স্ট পেপারে একটা ক্লাসে বলছিলাম, কালীন এবং নিত্য বা অবিরতর মধ্যে
পার্থক্য হচ্ছে সবগুলা জাবেদায় কি হবে, কালীন হচ্ছে আমরা যেগুলা করি সেগুলা, আর নিত্যতে 4টা লেনদেনের নাম মজুদ পণ্য হয়ে যাবে, মজুদ পণ্য নাম হবে। কি নাম ধারণ করবে? মজুদ পণ্য। কি কি? ক্রয়, ক্রয় পরিবহন, ক্রয় বার্তা, ক্রয় ফেরত। এই 4টার নাম মজুদ পণ্য হয়ে যাবে নিত্যতে, আর সবগুলো নিত্য এবং কালীন পৃথিবীর সকল লেনদেন একই। এই যে দেখো মেয়েরা একটু বড় হলে বা কলেজে গেলে ওরা নিজেদের নাম যেগুলো ইসলামিক নাম থাকে, মা বাবা প্রদত্ত নাম বা দাদা দাদির সাথে লাগানো নাম বা মা বাবার সাথে লাগানো নাম, এগুলো চেঞ্জ করে ওরা দুই অক্ষরের নাম দিয়ে দেয়, ইনা মিনা টিনা এরকম অনেকগুলো সুন্দর সুন্দর নাম দিয়ে দেয়। ঠিক এখানেও কালীনের 4টা লেনদেন নিত্যতে যাওয়ার সময় নাম পরিবর্তন করে কি নাম হয়ে যাবে? ওই 2 অক্ষরের নাম হয়ে যাবে মজুদ পণ্য। এবার আসে এফওবি ডেস্টিনেশন। এফওবি ডেস্টিনেশন মানে বিক্রেতা বহন করবে, যেন ক্রেতার বইতে কোনো জাবেদা হবে না। তো বিক্রয় পরিবহন ডেবিট, নগদান ক্রেডিট। অনেকে বলবে যে ভাইয়া এটার নিত্যটা দেন না, যে এখানে তো বলছি না নিত্যতে তো বিক্রয়টা তো নিত্য তো যেরকম কালীনও একই রকম, এই জন্য বিক্রয়ের আর নতুন করে বিক্রয় পরিবহনের জাবেদা দিতে হবে না। কিন্তু এখানে ওই ক্রয়ের পরিবহনের নাম ভিন্ন হয়ে যায়, যে কোথায় গিয়ে? নিত্য বা অবিরত। নিত্য মানে সারাক্ষণ, নিত্য সব সময়। তো মজুদ পণ্য হয়ে যাবে, নগদানটা ঠিক থাকবে। আশা করছি এই বিষয়টা বুঝেছো তোমরা। এখান থেকে একটা এমসিকিউ অবশ্যই আসবে। এবার আসো একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা এখানে দিয়ে রাখছি আমি। ওই যে বলছিলাম ঢাকা বোর্ডে 17 সালে একটা ম্যাথ দিছিল, সরাসরি এইভাবে এই নিয়মের একটা ম্যাথ দিছিল। এখন আসো এটা একটু আমরা সলভ করি। এরকম একটা ম্যাথ ঢাকা বোর্ড 2017-তে দিছিল, যেটা তোমাদের টেস্ট পেপার নেই, ব্যতিক্রম ধর্মী ম্যাথ বলছিলাম আমি ওই সাজেশনের ক্লাসে। এখানে প্রারম্ভিক মজুদ কত? 500। তো প্রারম্ভিক কত? 500 গুণ 10, 5000। তো মাঝামাঝি ক্রয় কত? 300। 300 গুণ 12, টাকা কত? 3600 টাকা। এবার সমাপনী মজুদ কত? অর্থাৎ সমাপনী কত আছে আমাদের? সমাপনী আছে 400। এটার দাম দেওয়া নেই, আমাদেরকে বলছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে। এটা কিন্তু ঢাকা বোর্ডে ফিফু পদ্ধতিতে বলছিল, আমি লিফুতে দেখাচ্ছি। একটা পারলে সবগুলা পারবে। এখন দেখো আমাদের টোটাল পণ্য আছে 500 আর 300 কত? 800 না? অথবা লট আলাদা আলাদা করে দেখেন, প্রথমে পণ্য আছে 500, এরপরে পণ্য আছে 300, অর্থাৎ এটা আগে থেকে আছে, এটা ক্রয় করছি। সমাপনী আছে 400, আমাকে এখানে লাগবে যে কত বিক্রয় করছি সেটা বা ইস্যু করছি সেটা। তাহলে এখানে কত দেওয়া আছে? সমাপনী 400। তো 400টা যদি আমরা বাদ দিয়ে দিই 800 থেকে, আর কত থাকে? 400। তো 400 গুলো আমাকে বিক্রয় করতে হবে যে কি এই 400 এটা হচ্ছে সমাপনী, নাকি উপরের বাক্স থেকে আমি 400 এখান থেকে 400 বিক্রি করছি, এখান থেকে আমি 400 বিক্রি করছি। লিফু মানে আমি লাস্টেরটা আগে সেল করব। আমার 2 ধরনের পণ্য আছে কারবারে, এখানে 400 হচ্ছে আমার সমাপনী। তো আমার সমাপনী 400 মানে 800 থেকে 400 গেলে আমি কত বিক্রয় করছি? বিক্রয় বা ইস্যু বা বিক্রিত পণ্যের ব্যয় কত? 400 আমি ইস্যু করছি। 400 গুলো ইস্যু করছি যে এই 2টা প্যাকেট থেকে। এখানে কিভাবে ইস্যু করছি? লিফু, অর্থাৎ নিচ থেকে বিক্রি করে উপরে উঠছি। তো 400 গুলা পূরণের জন্য আমি এখান থেকে 300 নিব। তো 300 গুলার দাম কত ছিল? এই প্যাকেটের দাম কত ছিল? 12। আর আরো 100 লাগতেছে না আমার 400 পূরণের জন্য। তো এই বাক্স তো শেষ, এই বাক্স থেকে 100 নিব। সেই বাক্সের এগুলার অ্যামাউন্ট ছিল কত? 10। তাহলে এটাই হচ্ছে কি? তাহলে 100 ইন্টু 10, এখানে 1000 আসবে, 3 12 3600 টাকা, অর্থাৎ 4600 টাকা হচ্ছে কি আমাদের দাম। এই সেম ম্যাথটা যদি ফিফুতে করতে বলে তখন আমরা কিভাবে সলভ করব? দেখো ওই যে এখানেও তো 500 আছে আর 300 নতুন করে ক্রয় করছি, তার মানে 800। 400 যদি অবশিষ্ট থাকে, আমার বিক্রিত পণ্য কত? 400। তো এগুলো আমি কি দামে এর আগে বের করছিলাম? লিফু, এই 300 বিক্রয় করে উপরে উঠছিলাম, 300 এখান থেকে নিয়েছিলাম, এখান থেকে 100 নিয়েছিলাম 400 পূর্ণ হওয়ার জন্য, বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য। এখন আজকে ফিফু মানে ফার্স্টের গুলো আগে ছাড়তে হবে। তাহলে এই 500 থেকে আমি 400 নিয়ে ফেলতে পারতেছি, এগুলোর দাম কত? 10 টাকা। তাহলে 4000 টাকা হবে। আর নিতে হবে 300 থেকে, কারণ এখানে আরো অবশিষ্ট 100 থেকে গেছে, আর এই প্যাকেটটা আর খুলতে হবে না। তাহলে 400-র দাম 4000। তো ওইখানে হইলে ফিফুতে হইলে উত্তর হবে 4000, আর লিফুতে হলে উত্তর হবে 4600। কিসের উত্তর? এটা বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ যেগুলো আমি সেল করে দিছি।
এরপরে দ্বিতীয় অধ্যায়ের বিষয়গুলো একটু দেখি আমরা। অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ 20 জন। এবার ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ কত? 10 জন। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কি নয়? বাধ্যতামূলক নয়। চুক্তি মৌখিক, লিখিত বা নিবন্ধিত 3 ধরনেরই হতে পারে। অংশীদারি ব্যবসায় চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদাররা মূলধন উত্তোলনের সুদ পাবে না। বহুপদীতে আসতে পারে স্যার, বহুপদীতে আসতে পারে। আর পরিচালনার জন্য বেতনও পাবে না। তাহলে চুক্তিতে উল্লেখ না থাকলে দুইটা জিনিস পায়, সেটা হচ্ছে চুক্তিতে উল্লেখ না থাকলে সমান হারে, অর্থাৎ বন্টনের অনুপাত যদি না থাকে সমান হারে লভ্যাংশ নিবে। আর যদি বলে যে এই তিনটা যদি বলা থাকে, উত্তোলনের সুদ, মূলধনের সুদ এবং কমিশন বা বেতন পাবে পরিচালকরা, এগুলা উল্লেখ থাকলে পাবে, উল্লেখ না থাকলে পাবে না। কিন্তু উল্লেখ না থাকলে দুইটা বিষয় পাবে, মুনাফা সমান হারে আর ঋণের সুদ পাবে 6% করে। এই যে উল্লেখ না থাকলে ঋণের সুদ পাবে। তো এইটা একটু স্ক্রিনশট করে নাও। এখানে উত্তোলনের সুদের তারিখ যদি না থাকে 6 মাসের ধরতে হয়। প্রতি মাসের শেষে হলে 5.5, প্রতি মাসের শুরুতে হলে 6.5, প্রতি মাসের মাঝামাঝি হলেও 6, আর সারা বছর ধরে বললেও 6, আর তারিখ উল্লেখ না থাকলেও কি 6। তো এখানে অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যায়। এখানে এটা হচ্ছে মাসের শেষে, মানে এখানে 1 মাস বাদ দিয়ে ধরতে হয়, 12 থেকে 1 মাস বাদ, অর্থাৎ 11কে আমরা 2 দ্বারা ভাগ করব, 5.5। আর মাসের শুরুতে হলে 1 মাস অতিরিক্ত ধরতে হয়, তাহলে 13কে 2 দ্বারা ভাগ, তাহলে 13কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 6.5। আর মাসের মাঝামাঝি বা বছরের মাঝামাঝি হলে 12কে 2 দ্বারা ভাগ, তার মানে 6। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। এগুলো আরো একটু বিশদভাবে তোমরা অবশ্যই জানো, 4 মাস পর পর, 3 মাস পর পর হলে, তো এগুলো একটু দেখে নিবা। এখানে দেখো এবার এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কমিশন ধার্য করার পরবর্তী, কমিশন যদি বাদ দিয়ে ফেলে তখন আমরা স্বাভাবিক ক্যালকুলেশন করব। কমিশন ধার্য করার পরবর্তী নিড লাভের উপর যদি কমিশন বলে, তখন আমরা মনে করো আমাদের একটা কি দেওয়া আছে, লাভ লোকসান আবন্টন দেওয়া আছে। লাভ লোকসান আবন্টন এদিকে মনে করো 1,40,000 লাভ দেওয়া আছে, এখানে মূলধনের সুদ 1,40,000। তো এখানে কমিশন ধার্য করতে বলছে আমাকে, কি বলছে? কমিশন। তো আমরা এদিকে 1 লক্ষ উভয় পাশে বসা দিব না, এদিকেও 1 লক্ষ উভয় পাশে বসা দিব না। 1 লক্ষ থেকে 40 বাদ দেওয়ার পরে এখানে 60,000 টাকা থাকে। তো আমাকে এখানে বলছে কমিশন পরবর্তী, আমি কমিশনই জানি না, কমিশন পরবর্তী মুনাফা কই পাবো? তাহলে এইভাবে যদি বলে কমিশন ধার্য করার পরবর্তী নিট লাভের উপর বললে আমরা কি করব? এখানে মার্ক আপ করব, মার্ক আপ। অর্থাৎ এখানে কমিশন ছাড়া লাভটা তো আমরা পাচ্ছি, সেই 60,000 টাকার লাভটাকে যে হারটা বলা থাকে, মনে করো 5% বা 10%, উপরে 10 নিচে 110, তারপরে এখানে টাকাটা যেটা পাবা সেটা বসাই, তারপর এখানে নিট লাভ আবার বের করবা। তবে কমিশন বা বের করার আগ পর্যন্ত 60,000টা এখানে লেখা যাবে না স্যার, এটা তোমরা রাফ করে লিখবা। আর যদি বলে যে কমিশন ধার্য করার পূর্ববর্তী, তো কমিশন বাদ দেওয়ার পূর্ববর্তী কোনটা? 60,000। তো এটা যদি বলে আমরা স্বাভাবিক ক্যালকুলেশন করব, যত পার্সেন্ট বলে এইভাবে ক্যালকুলেশন করে দিতে হবে, মার্ক আপ করতে হবে না। তাহলে এখানে দুইটা ক্যালকুলেশন আছে কমিশন ধরার। কমিশন ধার্য করার পরবর্তী যদি বলে, তাহলে কমিশন ছাড়া সকল লেনদেন বাদ দেওয়ার পর যে টাকাটা পাবো এটা রাফে লিখে সেটার উপর মার্ক আপ করে ফেলবো। মার্ক আপ মানে হারটা উপরে, নিচে 100 সাথে হারটা বসবে। আর কমিশন ধার্য করার পূর্ববর্তী যদি বলে, তখন আমরা যে টাকাটা কমিশন ছাড়া যে টাকাটা পাবো সেটার উপর স্বাভাবিক ক্যালকুলেশন করব। তখনও এখানে কমিশন বাদ ধরার আগ পর্যন্ত টাকাটা এখানে বসানো যাবে না, রাফ করে করব। তারপর এখানে কমিশনটা বসানোর পরেই আবার সবগুলো লেনদেন বাদ দিয়ে যে টাকাটা পাই সেটা এখানে চূড়ান্তভাবে বসাই, এখানে লাভটা কি আমরা ভাগ করে ফেলবো। আশা করছি বুঝেছো। এরকম আরো কয়েকটা ম্যাথ আছে, আমি এগুলো ভালো করে দেখাবো। উত্তোলনের সুদ হার কত? উত্তোলনের সুদ 500 টাকা। আমরা বেশিরভাগ উত্তোলনের সুদ নির্ণয় করি একটু চালাকি করে, স্যাররা কঠিন করে যদি উত্তোলনের সুদের হার নির্ণয় করতে বলে। তো আমরা জানি উত্তোলনের সুদ সমান, সূত্র কি? এখানে কিছু বলা নাই, উত্তোলনের সুদ। তাহলে উত্তোলন 6,000 টাকা, এটা মনে করো কিছু বলা নাই, মানে আমরা কি ধরবো? বাৎসরিক উত্তোলন ধরবো। উত্তোলনের সুদ 500 টাকা। মাসিক বলে মাসিক সূত্র দিয়ে করবো, বাৎসরিক বলে বাৎসরিক সূত্র দিয়ে করবো। উত্তোলনের সুদ সমান উত্তোলন গুণ সুদের হার। তাহলে সুদের হার ইনটু, সুদের হার তো আমাদেরকে কি আজকে দেওয়া না, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সুদের হার ইনটু আমাদের কি নির্ণয় করতে হবে? সুদের হার ইনটু, এখানে যদি বাৎসরিক যেহেতু দেওয়া আছে আমরা কি ধরবো? গুণ 6/12। এইভাবেই মূলত আমরা নির্ণয় করি। তাহলে এখন আমাদের কি কি ডাটা দেওয়া আছে আমরা একটু দেখি এখান থেকে।
এটা পক্ষান্তর করে করব। এখানে উত্তোলনের সুদ 500 টাকা দেওয়া আছে স্যার, এখানে উত্তোলনের পরিমাণ দেওয়া আছে 6000, ওইটা দেওয়া নাই, সুদের হার দেওয়া নাই, গুণ 6 ভাগ কি 12। তাহলে এখানে কিছু নাই মানে কি মনে মনে একটা 1 আছে 500 নিচে। এখন আমরা এখানে 12টাকে নিচে নিয়ে আসব, আর 12-র উপরে যেগুলো আছে অর্থাৎ এটা হর, তো এটাকে নিচে নিয়ে আসব, 6000 উপরে বসাবো ইন্টু প্রশ্নবোধক চিহ্ন গুণ 6। তাহলে এখানে আছে 500। এখন আমরা বজ্র গুণন করব। এখানে যেহেতু প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্ন আমাদের নির্ণয় করতে হবে, সেহেতু সেই অংশটা এখানে নিয়ে আসব। তাহলে 1 গুণ 6000 গুণ এখানে উত্তোলনের সুদের হার গুণ 6। তো আমি এখানে এটা গুণ করে ফেলতেছি, 6 আর 6 গুণ করলে কত, 36000 ইন্টু সুদের হার, আর এখানে 5 12 60, আর দুইটা শূন্য এখানে কি হবে, যোগ হবে। তাহলে আমাদেরকে এখন নির্ণয় করতে হবে কিসের হার, সুদের হার। তাহলে সুদের হার সমান উপরে 6000 নিচে 36000। এইখানে একটা দশমিকের একটা সংখ্যা আসবে, এটাকে 100 দ্বারা গুণ করে তোমরা হারটা নির্ণয় করে ফেলবা। তখন তোমরা এখানে বসে আবার শুদ্ধি পরীক্ষা করে দেখবা অঙ্কটা মিলে কিনা দেখবা। মানে 6000-এর উপর এদিকে উত্তোলন সুদ 500 বসাবা না, এখানে 6000 উত্তোলন সুদের হার বসাবে, এভাবে ক্যালকুলেশন করলে 500 আসে কিনা দেখবা। যদি আসে তোমাদের অঙ্ক ঠিক আছে, আমার করানো সিস্টেমটাও কি ঠিক আছে। এখানে এটা কেমনে ওইভাবে নিয়ে গেছি দেখো, এখানে 3x সমান 9, তো x সমান নিচে 3 উপরে 9, তো এখন x সমান 3, এভাবে আমরা মূলত এই পদ্ধতিতে এটা এখানে নিয়ে গেছি। প্রথম ম্যাথটা আমরা একটু দেখি। মিমি এবং রূপা দুজন অংশীদার, তাদের লাভ ক্ষতির অনুপাত 2:1। ব্যবসার মাঝামাঝিতে আফসানাকে তারা 10% মুনাফার ভিত্তিতে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে, তাদের মুনাফা বন্টনের নতুন অনুপাত কত? তো আফসানার এই অনুপাতটাকে আমরা আমাদের সমস্যা সমাধানের সহজার্থে আমরা এটা কি করে ফেলবো, অংশে রূপান্তর করে ফেলবো পার্সেন্টটাকে। তাহলে 10% মানে 100 ভাগের 10। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 10 ভাগের 1। এখন একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা তিনজনের নতুন অনুপাত নির্ণয় করব। প্রথমে আমরা এই পুরাতন অংশীদারদের নতুন অনুপাত নির্ণয় করব। পুরাতন অংশীদারদের নতুন অনুপাত, এটা কিভাবে নির্ণয় করব, পুরাতন অনুপাত গুণ নতুন অনুপাতের অংশ, অর্থাৎ নতুন অংশীদারের যে অংশটা, সেই অংশ এর বিয়োগফল। আবার একটু খেয়াল করো, পুরাতন অংশীদারদের নতুন অনুপাত, অর্থাৎ এই দুজনের নতুন অনুপাত নির্ণয়ের জন্য পুরাতন অনুপাতকে এই যে নতুন অংশীদার দিলাম তাদের এই অনুপাতের অংশের বিয়োগফল দ্বারা গুণ করতে হবে। তাহলে পুরাতন অনুপাত 2:1 গুণ এই যে নতুন অনুপাতের অর্থাৎ নতুন অংশীদারের অনুপাতের অংশের বিয়োগফল। তাহলে এখানে হর থেকে লব বাদ দিতে হবে, এটা একটু তোমরা খেয়াল রাখবা। 2:1 গুণ 9, তার মানে এখানে দুইজনের অনুপাত এখন নির্ণয় করতে পারবো। 9-কে 2 দ্বারা গুণ, তাহলে 9 আর 2-এ গুণ করলে 18, আর 9-একে 9, তাহলে 18:9। এখন দুইজনের নতুন অনুপাত নির্ণয় করে ফেললাম, নতুন অংশ নির্ণয় করে ফেললাম। এবার ওই নতুন যে অংশীদার নিছি তার প্রকৃত অনুপাতটা আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। এখন নতুন অংশীদারের নতুন অনুপাত নতুন অংশীদারের নতুন অনুপাত সমান তার লব অংশ, অর্থাৎ তাকে যে একটা অংশ দিলাম সেটা লব অংশ, তার লব গুণ পুরাতনের যোগফল, অর্থাৎ পুরাতন অনুপাতের যোগফল। তাহলে এখানে তার লব হচ্ছে 1 গুণ পুরাতন অনুপাত কত, 2:1। এটাকে আমাদের যোগ করতে হবে, যোগফল হচ্ছে কত, 3। তাহলে 1 গুণ 3 তার অংশ। এখন এখানে আগে থেকে দুজনের আমরা নির্ণয় করছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি সবগুলো সংখ্যাকে 3 দ্বারা ভাগ যাচ্ছে, এখানে
দিয়ে 18কে ভাগ করলে 6, 3 দিয়ে 9কে ভাগ করলে 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1। তাহলে তাদের তিনজনের নতুন অনুপাত হবে 6:3:1। শর্টকাটে দুইটা সূত্র যদি মুখস্থ রাখতে পারো তাহলে এগুলো একদম 2 মিনিটের মধ্যে তোমরা বা 1 মিনিটের মধ্যে আনসার করতে পারবা। পুরাতন অংশীদারদের নতুন অনুপাত, পুরাতন অনুপাত গুণ নতুন অংশীদারের যে নতুন অংশটা আছে সেটার কি বিয়োগফল, অর্থাৎ হর থেকে লব বাদ দিতে হবে। তাহলে পুরাতন অনুপাত হচ্ছে 2:1। তাহলে 10 থেকে 1 বাদ দিলাম, হর থেকে লব বাদ দিলাম 9। তাহলে একটা 18 একটা 9 পাইলাম। এবার নতুন যাকে নিছি সে এখানে কত অংশ পাবে, অর্থাৎ নতুন অনুপাতে সে কত অংশ পাবে। তাহলে নতুন অংশীদারের নতুন অনুপাত তার লব, এই তার লবের অংশ, সেটা লবের অংশকে পুরাতন অনুপাতের যোগফল, এই পুরাতন অংশীদারদের অনুপাত যেটা সেটার যোগফল। তাহলে লব অংশ হচ্ছে 1, 1কে 3 দ্বারা গুণ করলে 3। এখানে 18, 9, 3 বসালাম। এগুলো সবগুলো সংখ্যাকে 3 দ্বারা ভাগ যাচ্ছে, অর্থাৎ সবগুলোকে সমজাতীয় সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে, তারপর আমরা কাটাকাটি করতে পারবো। দুইটাকে যাচ্ছে একটাকে যাচ্ছে না, তখন এভাবে দিতে পারবো না। 6, তাহলে 6:3:1। এই শর্টকাটের মাধ্যমে তোমরা অংশীদারের নতুন অনুপাত নির্ণয় করবে। তবে এখানে শুরুতে একটা কাজ করতে হবে, পার্সেন্টেজে দেওয়া থাকলে সেটাকে এরকম ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভগ্নাংশ দেওয়া থাকে, তখন আর এরকম ভগ্নাংশে রূপান্তর করতে হবে না। আগে থেকে যদি তোমাদের কি ভগ্নাংশে নতুন অংশীদারের অংশটা দেওয়া থাকে। পরবর্তী ম্যাথটা আমরা একটু দেখি। তামিম এবং সৌম্য দুজন অংশীদার, তাদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত ছিল 5:4। মোস্তাফিজকে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে তাদের তিনজনের নতুন অনুপাত দাঁড়ায় 3:2:2। তামিম ও সৌম্য এর ত্যাগ অনুপাত কত? ত্যাগ মানে হচ্ছে দুইজনের 100 টাকা ছিল, তারা মোস্তাফিজকে 30 টাকা দিল, তাহলে তাদের অবশিষ্ট আছে 70। এই যে ত্যাগ 30 টাকা ত্যাগ করছে, মোস্তাফিজকে দিয়ে দিছে, এই 30 টাকার মধ্যে কিন্তু দুইজনের অংশ সমান না, কারণ এদের 100 টাকার মধ্যে একজনের অংশ ছিল 5, একজনের অংশ ছিল 4। সেই অনুপাতে তারা কিন্তু ত্যাগ করছে। এখন কে কতটুকু ত্যাগ করছে এটা আমরা নির্ণয় করব। ত্যাগ অনুপাতের একটা সূত্র আছে, পুরাতন অনুপাত মাইনাস নতুন অনুপাত। তো পুরাতন অনুপাতটাকে আমরা ভগ্নাংশে ভাগ করব, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করব। পুরাতন অনুপাত 5:4, এটাকে আমরা ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করি, 5 আর 4 যোগ করলে 9, 9/5 অনুপাত 9/4। এবার নতুন অনুপাতকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি 3:2:2, এখানে দাঁড়ায় 7/3, 7/2, 7/2। তাহলে ত্যাগ অনুপাতের সূত্র কি? এখন আমরা ত্যাগ অনুপাতের সূত্রটা ব্যবহার করে ত্যাগ অনুপাতটা নির্ণয় করব। তামিমের ত্যাগ, তামিম কত ত্যাগ করছে এটা একটু দেখি আমরা। তামিমের ত্যাগ, তো তামিমের নতুনটা কত? 7/3। পুরাতনটা কত? 9/5। এখানে অনেকে বললো যে ভাই এখানে তো 3টা, এটার কাজ কি? এটার কোনো কাজ নাই, কারণ এখানে আমরা একে নতুন হিসেবে নিছি। ওই পুরাতন আছে যে দুইজনের, ওই দুইজনেরই ত্যাগের অনুপাতটা নির্ণয় করতে হবে, কারণ ওই দুইজনই ত্যাগ করছে, আর এই ব্যক্তিটা কি করতেছে? ভোগ করতেছে। তাহলে এখানে তামিমের পুরাতন ছিল 9/5, আর নতুন হচ্ছে 7/3। তাহলে এখন আমরা যদি এটার ক্যালকুলেশনটা করি, বিয়োগ করি, এখানে 9 আর 7 গুণ করলে কত হয়? 63। লসাগু নিতে হবে, যেহেতু এখানে কমন যাচ্ছে না, দুইটাই গুণ করব আমরা। এখন এখানে 63কে 9 দ্বারা যদি ভাগ করি, 7 আর 5 গুণ করলে 35, মাইনাস 7 আর 63 যদি ভাগ করি, অর্থাৎ 63কে 7 দ্বারা ভাগ করলে এখানে 9, 9 আর 3 গুণ করলে 3×9=27। তাহলে এখানে আসবে কত? 63, আর উপরে হচ্ছে কত? 8। এরপরে সৌম্য কত ত্যাগ করছে দেখো। সৌম্যের পুরাতন কত? 9/4 মাইনাস সৌম্যর নতুনটা কত? 7/2। তাহলে এখানেও 63 আসে। এখানে এটাকে যদি আমরা 63 9 দ্বারা ভাগ করি, 63কে 9 দ্বারা ভাগ, 7, 4×7 28। এরপরে 63কে 7 দ্বারা ভাগ করে 9, 9 দুগুণে 18। এখানে 63, এখানে থাকবে কত? 10। তাহলে এদের দুইজনের
ত্যাগ অনুপাত এখন আমরা যদি নির্ণয় করি, এটার এখানে 63/8 আর একটা হচ্ছে 63/10, 63 দ্বারা, অর্থাৎ এই যে এই হরের লসাগু আমরা নিব এখন 63 63 63 এর যদি লসাগু করি 63 থাকবে, এখানে সমহর বিশিষ্ট সংখ্যা দ্বারা কি করব, গুণ করব। 63 63 কাটা, এখানে 8 কত থাকবে, 10। এটাকে আবার 2 দ্বারা কাটাকাটি করলে এখানে 4 এখানে 5, তাহলে তাদের ত্যাগ অনুপাত হবে 4:5। এইভাবে তোমরা ক্যালকুলেশন করবা। এবার সপ্তম অধ্যায় দেখো, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এখান থেকে এমসিকিউ একটু কঠিন হয়, তোমরা যদি সঠিক তথ্যগুলো না জানো এখান থেকে আনসার করতে পারবে না। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। আর্থিক হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ণয় করা। এখানে দেখো, প্রত্যক্ষ মজুরি উপরিব্যয়ের সমষ্টিকে অভিহিত করা হয় রূপান্তর ব্যয় হিসাবে। সব ধরনের প্রত্যক্ষ খরচের সমষ্টিকে অভিহিত করা হয় মুখ্য ব্যয় হিসাবে। এই অংশে একটা লাভের হার দেওয়া আছে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% ধার্য করা হলে উৎপাদন ব্যয়ের উপর ধার্যকৃত মুনাফার হার কত হবে। উৎপাদন ব্যয় যে কথা, মোট ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় একই কথা। ওই যে মার্কাম মার্জিনের একটা প্রথম পত্রের সাথে আমি একটা লিঙ্ক আপ করে দিছিলাম, মার্কাম মার্জিনের ভিডিও ওইখান থেকে আসছে। তো এখানে হচ্ছে টাকা দেওয়া না, হার থেকে হার, বিক্রয় মূল্যের হার দিয়ে ক্রয় মূল্যের হার চাইলে অথবা উৎপাদন ব্যয়ের হার চাইলে সমজাতীয়, এটা উল্টা। তাহলে এখানে অনেক সময় বিক্রয়ের হার দিয়ে ক্রয় মূল্যের হার চাইবে, বিক্রিত পণ্যের ব্যয়ের হার চাইবে, মোট ব্যয়ের হার চাইবে, উৎপাদন ব্যয়ের হার চাইবে, একই কথা। তাহলে এখানে বিক্রয় মূল্যের হার দিয়ে যদি ক্রয় মূল্য বা মোট ব্যয় বা উৎপাদন ব্যয়ের হার বা বিক্রিত পণ্যের ব্যয়ের হার চায়, সেক্ষেত্রে আমাদেরকে মার্জিন করতে হবে, কারণ বিক্রয় মূল্যের হার থাকলে মার্জিন, ক্রয় মূল্যের হার দিয়ে অন্য একটা চাইলে, উল্টা একটা চাইলে তখন মার্কআপ। তাহলে এখানে 25, নিচে 100 থেকে 25টা বিয়োগ করতে হবে, ইন্টু 100, অর্থাৎ হারকেই আমরা কি করব, মার্জিন করব। এখানে 33.33%, এইভাবে আসবে উত্তর। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবা। সাধারণত মজুরি প্রদান করা হয় দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে। বাংলাদেশের শ্রমিকদের সাপ্তাহিক কার্যঘণ্টা 48। এরপর এখানে কিছু গুরুত্বপূর্ণ সূত্র দেওয়া আছে। ব্যবহৃত কাঁচামাল, মুখ্য ব্যয়, রূপান্তর ব্যয়। এখানে দুইটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি, কালীন ব্যয় এবং পণ্য ব্যয়। পণ্য ব্যয় হচ্ছে একটি পণ্য উৎপাদনের জন্য সরাসরি জড়িত ব্যয় সমূহকে পণ্য ব্যয় বলে, যেমন প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ শ্রম, অর্থাৎ উৎপাদনের সাথে কারখানায় জড়িত, সরাসরি জড়িত সবকিছু হচ্ছে কি, পণ্য ব্যয়। তো এখানে কারখানা উপরিব্যয়ও আছে, অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণীতে যেগুলো আসে সবগুলোই হচ্ছে পণ্য ব্যয়। আর কালীন ব্যয় হচ্ছে সরাসরি জড়িত না, কিন্তু পণ্য বিক্রয়ের সাথে বা অন্যান্য কাজের সাথে জড়িত। যেমন এখানে প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়, কর অভিজ্ঞ, ডাকুতার, নিরীক্ষা খরচ বা বিদ্যুৎ খরচ, বিক্রয় উপরিব্যয়। অর্থাৎ বিষয়টায় বিবরণীতে পরিচালন ব্যয় এবং অপরিচালন ব্যয় যে ব্যয়গুলো বসে সেগুলো হচ্ছে কি, কালীন ব্যয়। এগুলোকে প্রশাসনিক ব্যয় বলা যাবে অথবা বিক্রয় উপরি খরচও বলা যাবে। এবার আসো, এই অধ্যায় থেকে প্রথম অংশের যে গাণিতিক সমস্যাগুলো আছে, আমরা দুই একটা গাণিতিক সমস্যা সলভ করব ম্যাথের জন্য। এখানে বলছে ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন, ঘন্টা প্রতি নিয়মিত মজুরি, একক প্রতি স্বাভাবিক মজুরি কত। 1 ঘন্টায় নিজেকে প্রমাণের জন্য শুধু কাজ করলে হবে না, 12 একক কাজ করতে হবে। আর 1 ঘন্টার জন্য তুমি মজুরি পাবা 6 টাকা। তাহলে এখানে বলছে একক প্রতি মজুরি। 1 ঘন্টার গুলো দেওয়া আছে, 1 ঘন্টার কাজের পরিমাণ দেওয়া আছে, টাকার পরিমাণ দেওয়া আছে। তো এখানে উপরে বসবে যে ঘন্টা প্রতি নিয়মিত মজুরি বা স্বাভাবিক মজুরি 6 টাকা, আর ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন 12। অর্থাৎ উপরে টাকা বসবে, নিচে কাজের পরিমাণ বসবে, পরিধি বসবে। 6 টাকা উপরে, নিচে এখানে। তো এইটাই ভাবে ক্যালকুলেশন করো, তাহলে 50 পয়সা। এবার আসো, জুয়েল এবং জিকু একটি কোম্পানির দুজন শ্রমিক, তাদের মজুরি সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। এখানে জুয়েলের মূল মজুরি হচ্ছে 1750 আর জিকুর মূল মজুরি হচ্ছে 1800 টাকা। তাদের মাসিক কার্যঘণ্টা কত, স্বাভাবিক 200। ওভার টাইমের হার স্বাভাবিক মজুরির হারের দ্বিগুণ। এটা অনেক সময় স্বাভাবিক ওভার টাইমের মজুরির হারটা দেওয়া থাকবে না পরীক্ষায়, তারপরেও তোমরা স্বাভাবিকের দ্বিগুণ ধরবে। তাহলে এখানে আমাকে বলছে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরির হার কত। তাহলে এখানে একজনের 1750 ভাগ 200, আরেকজনের 1800 ভাগ 200। এখানে গড়ে একটা যে টাকাটা পাবো আমরা, এটা হচ্ছে স্বাভাবিক মজুরির হার বা পরিমাণ একক প্রতি। এটাকে যদি 2 দ্বারা গুণ করি, ওভার টাইমের মজুরি আমরা হারটা নির্ণয় করতে পারবো। আবার যদি বলে যে এখানে একজন ওভার টাইম 10 ঘন্টা করে করছে, আরেকজনে 15 ঘন্টা করছে, তো এই দ্বিগুণ যে টাকাটা পাবে সেটাকে আবার কি করতে হবে, এখানে যে টাকাটা পাবে এখানে
অর্থাৎ এখানে একটা সংখ্যা আসবে না, এটার সাথে 2 গুণ করার পর সেটাকে 10 দ্বারা গুণ করব। আর এর জন্য এখানে একটা সংখ্যা আসবে না, এটার সাথে এটা গুণ করার পর সেটাকে 15 দ্বারা গুণ করব। তাহলে ওভার টাইমেরও মোট মজুরি নির্ণয় করা যাবে তখন তাদের। বেতন ও মজুরি থেকে আরেকটা টপিক তোমরা মনে রাখবা, প্রভিডেন্ট ফান্ডে মালিকের দান বা কর্তার দান উপার্জনও বসবে, কর্তনও বসবে। মালিক 500 টাকা দান করছে প্রভিডেন্ট ফান্ডে, একবার উপার্জনে বসাইতে হবে, সেম টাকাটাকে আবার কর্তনে বসাইতে হবে। এরপরে এখানে দেখো ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামালের সূত্র হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয়। এই যে কাঁচামাল প্রারম্ভিকটা আমরা ক্রয় দেওয়া আছে এখানে 1 এটা প্রারম্ভিক, তাহলে 8,400 আর কাঁচামাল ক্রয় 65,000, এটা যোগ করতে হবে মাইনাস সমাপনী কাঁচামাল, এটা যোগ করে যেটা পাবে সেটা থেকে 10,600 টাকা আমরা বাদ দিব। তাহলে আমাদের কি আসবে? ব্যবহৃত কাঁচামালের পরিমাণ আসবে। এখানে বলছে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করো। এই সূত্রটা মনে রাখার জন্য একটা টেকনিক আমি দেখাচ্ছি, দেখো। মনে করো এই যে এইটা একটা বোর্ড না, বোর্ডে আমার এই পয়েন্টারটা অর্থাৎ এই মার্কার পেনটা কতটুকু জায়গা দখল করছে, এটার হার শতকরায় প্রকাশ করো। তাহলে এখানে বড়কে বুট আর এই যে মার্কারটা হচ্ছে ছোট, ছোটটা উপরে যাবে, ছোট অংশটা উপরে যাবে। তাহলে এখানে আমরা বের করতে পারবো মার্কারের আয়তন নিচে বোর্ডের আয়তন, বোর্ডের আয়তন ইনটু 100। ঠিক এখানেও প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করো। এখানে দেখো কারখানা উপরিব্যয় কত আছে, দেখো কারখানা পরিখরচ 6,000 টাকা, প্রত্যক্ষ মজুরি কত দেওয়া আছে 40,000। তো এখানে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের অর্থাৎ প্রত্যক্ষ মজুরির উপরে ভিত্তি করে কারখানা উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করো। বোর্ডের উপর ভিত্তি করে এই পয়েন্টারটার হার নির্ণয় করো। তো কার উপর ভিত্তি করতে বলছে? বোর্ডের উপর, বোর্ড নিচে। এখানেও কার উপর ভিত্তি করতে বলছে? কার উপর ভিত্তি করে হার নির্ণয় করতে বলছে? তাহলে প্রত্যক্ষ মজুরি। তাহলে প্রত্যক্ষ মজুরি নিচে আসবে, নিচে উপরে উপরিব্যয় যাবে ইনটু 100, হারটা নির্ণয় হয়ে যাবে। এইরকম যত ম্যাথ আসবে আসুক, তোমরা ইনশাল্লাহ করতে পারবে। এবার আসো বিক্রিত পণ্যের ব্যয়। এখানে 1 লক্ষ টাকা বিক্রয়, 2 লক্ষ টাকা প্রশাসনিক খরচ কত? 50,000 টাকা হলে প্রশাসনিক খরচ অনুপাত কত হবে? তো প্রশাসনিক খরচ হচ্ছে মূলত বিক্রয়ের সাথে রিলেটেড। তাহলে প্রশাসনিক খরচ উপরে যাবে, প্রশাসনিক খরচ উপরে যাবে, বিক্রয়টা নিচে বসবে, ইনটু 100 দিয়ে গুণ করলে এটার পরিমাণটা তোমরা নির্ণয় করতে পারো খুব সহজে। পার্সেন্ট দিতে হবে উত্তরে কিন্তু অবশ্যই। পঞ্চম অধ্যায় আমাদের আলোচনার সর্বশেষ অধ্যায়, এবং এর শেষে আমরা খুব দ্রুত 50টা এমসিকিউ সলভ করব ব্যাখ্যা সহ। এখানে কোম্পানির এই বিষয়গুলো, এই যে কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত বাধ্যতামূলক কত ধারায় বলা হয়েছে, আর্থিক বিবরণী প্রস্তুত তফসিল কোনটাতে লেখা আছে। এরপরে কোম্পানির আর্থিক বিবরণী পূর্ণ ধারণা পাওয়া যায় IAS 1 থেকে। কোম্পানির মতো আর্থিক বিবরণী উপাদান কত? 6টি। বিশদ বিবরণী প্রস্তুত করা হয় 2 ধরনের ছকে, একটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের জন্য, আরেকটা হচ্ছে কি ক্রয় বিক্রয়কারী বা উৎপাদনমুখী প্রতিষ্ঠানের জন্য। এবারে যেটা তোমাদের ফার্স্ট পেপারের আসছে, বিভিন্ন পরীক্ষা আসছে, অর্থাৎ যেখানে সেবা আয়ের কাজ থাকে, যেখানে মানে শুধু এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী করা হয়, আয় থেকে ব্যয়গুলো বাদ দেওয়া হয়। অর্থাৎ আমরা এমনি স্বাভাবিক অবস্থায় বিশদ আয় বিবরণী করি যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, আবার পরিচালনায় যোগ করি, পরিচালন ব্যয় বাদ দিই, অপরিচালনায় যোগ করি, অপরিচালন ব্যয় বাদ দিই। এতগুলো কাজ করতে হয় যে উৎপাদনমুখী এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে, কিন্তু সেবামূলক প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় নাই, এখানে সেবা আয় থেকে ব্যয়গুলো আমরা বাদ দিয়ে দিই। এরকম সেবামূলক প্রতিষ্ঠানে কিছু অঙ্ক আছে, প্রত্যেক বোর্ডে এগুলো যে কোনো একবার একটা একটা দিয়ে দেয়। এগুলো বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে, তাহলে একটা সেবামূলক প্রতিষ্ঠানের জন্য এটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, আর ক্রয় বিক্রয়কারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। এই যে সম্ভাব্য দায় আর্থিক অবস্থার বিবরণীতে নোট আকারে দেখাতে হয়। পাদটিকা মানে হচ্ছে একদম দায়ের পাশে একদম নিচে, দায়ের পাশে এরকম আর্থিক অবস্থার বিবরণী করার সময় 3টা কলাম করো না তোমরা টাকার, এই প্রথম কলামে টাকাটা যাবে, কিন্তু এই টাকার প্রভাব বাইরের কলামে যাবে না। তো অনেকে মনে করবে যে ভাই এটা টাকাটা যদি বাইরের কলামে না যাও তো লিখতে হচ্ছে কেন সম্ভাব্য দায়? লিখতে হচ্ছে এই কারণে, কারণ তুমি আর্থিক অবস্থার বিবরণীটা যখন তোমার গ্রাহককে দেখাবা, তুমি যদি এই যে দায়ের পরিমাণটা ভবিষ্যতে দায়ী হতে পারে এমন বিষয়গুলো না দেখাও, ও না জেনে তোমার প্রতিষ্ঠান ইনভেস্ট করে ফেলবে, পরে তোমাকে সে দোষারোপ করতে পারে। ধরো অন্য একটা পক্ষের সাথে তোমার 2 কোটি টাকার একটা মামলা বিচারাধীন আছে, এটা তোমার পক্ষও আসতে পারে, তোমার বিপক্ষও যেতে পারে। তোমার বিপক্ষে গেলে 2 কোটি টাকা একসাথে দেওয়া তোমার কোম্পানির জন্য অনেক নগদ টাকার ক্ষতি হয়ে যাবে না, ঝামেলা হয়ে যাবে না, অর্থাৎ নগদ টাকা কমে যাবে না তোমার কাছ থেকে। সেজন্য প্রতিষ্ঠানের কোনো ভবিষ্যৎ ঝামেলা এড়ানোর জন্য সম্ভাব্য দায়সমূহকে
বিশদ আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের পাশে নিচের দিকে লিখতে হয়, কিন্তু এই টাকার প্রভাবটা বাইরের কলামে যায় না। সম্ভাব্য দায় কয়েকটা আমি বলে দিচ্ছি। বিচারাধীন মামলা, মামলাটা এখনো বিচারাধীন, আমার পক্ষ যেতে পারে, আমার বিপক্ষ যেতে পারে। জামিনদার হিসেবে দেয়, ধরো আমি অন্য কোনো পক্ষের লেনদেনের কি হয়েছে, জামিনদার হয়েছে, অথবা মেয়াদ পূর্তির আগ পর্যন্ত বাট্টাকৃত বিল। ধরো আমি একজন কোম্পানি একটা পক্ষ থেকে বিল পাইছি, বিলটা আমি ব্যাংকে বন্ধক রেখে আপাতত আমি টাকা নিছি, কারণ বিলটার মেয়াদ ছিল 3 মাস, আমার এই মাসে টাকা লাগতেছে। তো ধরো 10,000 টাকার বিল, 10,000 টাকার বিল আমি 8,000 টাকায় ব্যাংকে বন্ধক রাখছি। তাহলে আমাকে বিলটা যে দিছিল আমি 8,000 পাইছি, কিন্তু ব্যাংক তার থেকে কত নিবে? 10,000 নিবে। ওই ব্যাংকে 2,000 টাকা লাভ। অনেক সময় আমাকে যে বিলটা দিছে সে বাংলাদেশ থেকে পালাই চলে গেছে, তো ব্যাংক বলবে যে, ব্যাংক আবার আমাকে ধরবে না ওকে না পাইলে, ভাই আমি যে আপনাকে 8,000 টাকা দিছিলাম, যার বিল নিয়ে দিছিলাম ওই ব্যক্তিটা তো বাংলাদেশে নাই, আপনি এক কাজ করেন আমাকে 10 দিতে হবে না। ব্যাংক বলবে যে আমি যা 8 দিছি তা আমাকে একটু দিয়ে দেন, আমার টাকা আমাকে। তো এইগুলাই হচ্ছে সম্ভাব্য দায়। এবার এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ একটু দেখো। এখানে হচ্ছে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়া হলে সম্পত্তি কমবে, শেয়ার হোল্ডারদের সত্ত্ব কমে যাবে। এই যে এখানে দেখো, লভ্যাংশ যখন দিয়ে দেওয়া হয় নগদান হিসাব কি হয়? ক্রেডিট হয়। নগদ টাকা কমে যায়, নগদান বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর সংরক্ষিত বা জমাকৃত মুনাফা বিবরণী, এই যে আজকে আর্থিক বিবরণী করার সময় একটা পার্টে তোমরা করছো, এটা মালিকানা সূত্রের একটা অংশ। সংরক্ষিত আয় বিবরণী সবসময় ক্রেডিট দিয়ে প্রদর্শন করে। তো সংরক্ষিত আয় হচ্ছে শেয়ার হোল্ডারদের জন্য রাখা হয় এখানে। তো এখান থেকে মনে করো এখানে আগে থেকে 1 লক্ষ টাকা আছে, নতুন করে লাভ হয়েছে 50,000, 1.5 লাখ টাকা ব্যালেন্স আছে, এখান থেকে শেয়ার হোল্ডারদের আমরা 30,000 দিয়ে দিছি। তাহলে এটার অ্যামাউন্ট এখন 1,20,000 হয়ে যাচ্ছে না? তাহলে সংরক্ষিত আয়ের পরিমাণটা কমে যাচ্ছে না? সংরক্ষিত আয় যদি ক্রেডিট হয় বেশি হলে, এখন কমে গেলে এটা কি হচ্ছে? ডেবিট হচ্ছে। তাহলে এই জন্য এখানে কি স্বত্বাধিকার কমে যাচ্ছে, শেয়ার হোল্ডারের সত্ত্ব কমবে আর সম্পত্তিও কমে যাচ্ছে। সর্বশেষ আমাদের বহুল কাঙ্ক্ষিত 50টি ব্যাখ্যা সহ এমসিকিউ আমরা খুব দ্রুত সমাধান করব। তোমরা একটু ধৈর্য সহকারে এমসিকিউ গুলো একটু দেখবা। আসলে প্রথম এমসিকিউটি হচ্ছে সংশ্লিষ্ট হিসাব বছরে প্রাপ্ত কিন্তু অর্জিত হয়নি, এটা হচ্ছে অনুপার্জিত। অর্থাৎ আমি আয়ের টাকা অগ্রিম নিয়ে নিছি, কিন্তু এই বছরে এখনো সেবা দিতে পারি না, অর্জন করি না অফিসিয়ালি, এটা হচ্ছে অনুপার্জিত আয় বা অনার্জিত আয় বলতে পারে। এখানে অনুপার্জিত না বলে অনার্জিত আয় বলতে পারে। এবার আসুন দ্বিপকটি পড়ো, 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। দীপা লিমিটেড নিম্নোক্ত তথ্যাবলী সরবরাহ করে প্রারম্ভিক মজুদ 48,000, সমাপনী মজুদ পণ্য 60,000 টাকা, নগদ তহবিল 1,04,000 টাকা, প্রাপ্য হিসাব 1,60,000, প্রদেয় হিসাব 96, বিক্রয় 3,24,000, বিক্রিত পণ্য ব্যয় 2,70,000 টাকা। ত্বরিত অনুপাত কত? ত্বরিত অনুপাতের সূত্র আমরা জানি, তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এখানে বর্তমানে অনেক বইতে তরল দায় দেওয়া আছে, তরল দায় নাই। তাহলে এখানে আগে ছিল, এখন তরল দায় নেই। অর্থাৎ আগে ব্যাংক জমা অতিরিক্তটা বাদ দেওয়া হতো, এখন দেওয়া হয় না, কারণ এখন ব্যাংকে আগে ইচ্ছা মতো শুধু কি করা যায়, উত্তোলন করা যায়। এখন সিআরএম একটা মেথড আসছে, ইচ্ছা মতো জমাও দেওয়া যায় যে কোনো সময়ে। তাহলে এটা কিন্তু চলতি সম্পদের অংশ, সমাপনী মজুদ পণ্য চলতি সম্পদেরই অংশ। তাহলে নগদ তহবিল এটা 1,04,000 যোগ প্রাপ্য হিসাব 1,60,000 টাকা। তো আর নাই প্রদেয় হিসাব, নাই প্রদেয় হিসাবটা তো দায়। তাহলে দায়ে কি কি আছে দেখি। প্রদেয় হিসাব কত আছে? 96,000 টাকা। দুইটা মজুদ আছে এখানের মধ্যে, সমাপনী মজুদটাই চলতি সম্পদ। তাহলে 1,04,000 যোগ 1,60,000, তো এইটা ক্যালকুলেশন করলে আমরা 2.75 নিচে 1 পাবো। তাহলে এখানে লবের অংশ আগে আসবে, 2.75 অনুপাত হর অংশ পরে যাবে। এটাই হচ্ছে কি উত্তর। ঘ নম্বর হচ্ছে উত্তর। এরপরে মজুদ আবর্তন অনুপাত কত? মজুদ আবর্তন অনুপাতের সূত্র আমরা জানি, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ, অথবা নিট বিক্রয় ডিভাইড বাই গড় মজুদও আছে, দুইটাই আছে, এটাকে প্রাধান্য দিতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় যদি না থাকে তখন নিট বিক্রয় ডিভাইড বাই গড় মজুদ লিখবো আমরা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 2,70,000, আর এখানে গড় মজুদ হচ্ছে প্রারম্ভিক আর সমাপনী মজুদ যোগ করব। এখানে 60 আর 48,000 যোগ করে 2 দ্বারা ভাগ, 60 আর 48 কে যোগ করে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। এটা হচ্ছে, এটাই অপশন। চলতি সম্পদ 1.5 লক্ষ টাকা, চলতি সম্পদ 1,50,000, এটা আমরা একটু আগে করে আসছিলাম, এখানে মূল আলোচনায় করছিলাম এটা। চলতি অনুপাত কত? 5:2। তাহলে চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। তাহলে এখানে
চলতি সম্পদের অংশ 5, চলতি দায়ের অংশ হচ্ছে 2, কিন্তু চলতি সম্পদের অ্যামাউন্টটা দেওয়া আছে। তো অ্যামাউন্ট 1.5 লক্ষকে আমরা 5 দ্বারা ভাগ করলে 30,000 করে আসে আমাদের। তো এটাকে যদি দায়ের অংশ দ্বারা, গড়টা যেহেতু পাইছি, দায়ের অংশ দ্বারা যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা চলতি দায় পাবো কত? 60,000 টাকা। এরপর এটাও সেম, এটাও আশা করি তোমরা পারবা। এখানে কি আছে? চলতি মূলধন। চলতি মূলধনের সূত্র কি? চলতি মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে আজকে চলতি সম্পদের অংশ দেওয়া আছে, চলতি দায়ের অংশ দেওয়া আছে 3 অংশ। 3 অংশ হচ্ছে কি? 3 লক্ষ টাকা চলতি মূলধন। কারণ চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। যেহেতু টাকা নাই, আমরা অংশগুলো বাদ দিছি। তাহলে 3 লক্ষকে 3 লক্ষকে 3 দ্বারা 3 লক্ষকে 3 দ্বারা ভাগ করলে গড়ে 1 লক্ষ করে আসে। তাহলে 1 লক্ষকে 5 দ্বারা গুণ করলে চলতি সম্পদ বের হবে, 1 লক্ষকে 2 দ্বারা গুণ করলে চলতি দায় বের হবে। তাহলে 5 লক্ষ পাইলাম আর 2 লক্ষও পাইলাম। তাহলে এখন টাকা পাইছি, চলতি সম্পদ 5 লক্ষ, চলতি দায় 2 লক্ষ। তাহলে আবার এই অংশটা ঠিক আছে, আমাদের ম্যাথটা কি আছে? ঠিক আছে। তাহলে এখানে আমাদের নির্ণয় করতে বলছে কি? চলতি সম্পদ। চলতি সম্পদের পরিমাণ হচ্ছে 5 লক্ষ টাকা। রূপান্তর ব্যয় সমান প্রত্যক্ষ শ্রম ও উৎপাদন উপরিব্যয়। রূপান্তর ব্যয় সূত্র আমরা সবাই জানি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা জীবনযাত্রা ব্যয়ের সংগতি বিধানে নিমিত্তে কর্মীদের প্রদত্ত সুবিধাকে মূল্যস্ফীতি ভাতা, অর্থাৎ দ্রব্যমূল্যের দাম যদি বেড়ে যায় তখন যে ভাতাটা দেওয়া হয় সেটা। এটা মূল্যস্ফীতি না থেকে এখানে যদি আরেকটা অপশন থাকতো, মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা মানে হচ্ছে শ্রমিকদের স্বাভাবিক জীবন যাপনের জন্য উৎসবের বোনাস না, এটা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে যে বোনাস দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয়। তো মহার্ঘ ভাতা না থাকলে এটা দেখাবা, আর এটার পরিবর্তে যদি মহার্ঘ ভাতা থাকে এটা দেখাবা। এফওপি ডেস্টিনেশন। এফওপি ডেস্টিনেশন মানে পণ্য যে বিক্রি করছে, অর্থাৎ আমি তোমাদের কাছে পণ্য বিক্রি করছি, আমি আমার টাকা দিয়ে তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাই দিব। পণ্যের বহন খরচ কে বহন করবে? বিক্রেতা। আইইউপি, ইনিশিয়াল পাবলিক অফারিং, একটু এখানে আগেও পড়ছি আমরা, ইনিশিয়াল পাবলিক অফারিং। এরপর অলিক সম্পদ হচ্ছে শেয়ার অধিহার, অবলেখকের মজুরি, ঋণপত্রের অবহার। এখানে এই দুইটাই হবে, অবলেখকের মজুরি বা দায় গ্রাহকের কমিশন, দস্তুরি, একই কথা। আর ঋণপত্রের অবহার বা শেয়ারের অবহার। তাহলে আমরা অলিক সম্পদ বা অস্তিত্বহীন সম্পদ বা ভুয়া সম্পদ গুলো একটু মুখস্থ করে নিই। শেয়ার অবহার, শেয়ার অবলেখক, শেয়ার অবহার বা ঋণপত্রের অবহার বা শেয়ার বাট্টা, একই কথা, বা শেয়ার উনহার, একই কথা। তারপর অবলেখকের কমিশন, ব্যবসা স্থানান্তর ব্যয়, প্রাথমিক খরচাবলী বা ব্যবসায় গঠন খরচ। আরেকটা হচ্ছে লাভ লোকসান হিসাবের ডেবিট উদ্ধৃত, আরেকটি হচ্ছে কি সর্বশেষ বিলম্বিত বিজ্ঞাপন। এগুলো হচ্ছে কি অলিক সম্পদ। এখানে কারবারে নিয়োজিত মূলধনের সুদ কত? এখানে একজনের মূলধন হিসেবে 5 লক্ষ, একজনের 3 লক্ষ, আরেকজনে 4 লক্ষ। মূলধনের উপর 10% হারে কি করতে হয়? সুদ প্রদান করতে হয়। এখন সুদ প্রদান করা হয় বিনিয়োজিত মূলধনের, কারবারে বিনিয়োজিত। বিনিয়োজিত মানে কারবারে নিয়োগকৃত বর্তমানে কত মূলধন আছে এটার উপর মূলধনের সুদ কত টাকা। তাহলে 5 লক্ষের 10% 50,000, 3 লক্ষের 10% 30,000, 4 লক্ষের 10% 40,000। তাহলে এখানে 70 আর 50 যদি যোগ করি তাহলে 1 লক্ষ কত? 20,000। এখানে 1 লক্ষ 20,000 আছে কিনা দেখো, এই যে আছে। 12 নম্বর প্রশ্নটা একটু আমরা দেখি, রূপার প্রাপ্য কমিশন কত টাকা। এখানে বলা আছে রূপার কমিশন ধার্য করার পূর্ববর্তী নিট মুনাফার উপর সে কত কমিশন পাবে? 10%। এইটা একটা মনে করো লাভ লোকসান আবন্টন হিসাব। এখানে 4,51,000 হচ্ছে নিট লাভ দেওয়া আছে, আর আমরা মূলধনের সুদ পাইছি 1,20,000। তাহলে আর কিছু দেওয়া নাই, কমিশনটা পর বাদ দিতে হয়। তবে কমিশন এখনো আমরা জানি না, কমিশন বাদ দেওয়ার আগ পর্যন্ত যে নিট লাভটা আছে সেটা নির্ণয় করার আমাদের সুযোগ আছে। তবে এটা আমরা এখানে লিখতে পারবো, এখানে কমিশন সহ বাদ দেওয়ার পর চূড়ান্তটা লিখতে হবে আমাদের। আগে আমরা রাফ করে এখানে লিখি। এখানে আমরা 4,51,000 উভয় পাশে বসাই দিব, এটা বড় যোগফল। এখানেও 4,51,000 বসাই দিব। এখানে 1,20,000 আপাতত বাদ দিলে আমরা 3,31,000 টাকা আমরা পাই। এখন এটা হচ্ছে কমিশন বাদ দেওয়ার আগ পর্যন্ত নিট লাভ বা বন্টনযোগ্য লাভ, এটা আমরা পাইলাম। এটার উপর আমাকে বলছে কমিশন ধার্য করার আগ পর্যন্ত যে নিট মুনাফাটা আছে, এই মুনাফাটা এটার উপর 10%। তাহলে এটা স্বাভাবিক ক্যালকুলেশন। আবার অনেক সময় কমিশন কত জানি না বলে যে কমিশন ধার্য করার পরের ভর্তি যে বন্টনযোগ্য লাভ থাকে এটার উপর কি করো, কমিশন কত নির্ণয় করো। আমি তো কমিশন কত জানি না, এখান থেকে এই টাকাটা যেমন বাদ দিলাম 4,51,000 থেকে, ঠিক কমিশনও বাদ দেওয়ার পরে আমরা কমিশন বাদ পরবর্তী যে লাভটা আছে সেটা পাবো না। কিন্তু আমি তো কমিশন কত জানি না। পরবর্তী বললে তখন আমাদেরকে মার্ক আপ করতে হবে। মার্ক আপ মানে 10% দেওয়া আছে, উপরে ধর নিচে 110। তখন এখানে কমিশনটা বসে আবার এটার থেকে 1,20,000 আবার কমিশনটা যেটা পাবো সেটা সব বাদ দিয়ে
আমরা এখানে একটা নির্লাভ, চূড়ান্ত নির্লাভ বা বন্টনযোগ্য লাভ পাবো, সেটাকে অংশীদারদের অনুপাত অনুসারে বা যেভাবে বলে ভাগ করে নিব। তো আজকে আমাদের এখানে পূর্ববর্তীটার উপর বলছে, তাহলে আমরা সরাসরি 10% ক্যালকুলেশন করব। তখন আসে যে 33,100 টাকা। 33,000 কত? 100। তাহলে এখানে আমরা কমিশনটা বসাবো 33,100। এবার 4,51,000 থেকে চূড়ান্ত ভাবে এটা আর এটা বাদ দেওয়ার পরে এখানে একটা আমরা বন্টনযোগ্য লাভ বসাবো। এই বন্টনযোগ্য লাভটা অংশীদারদের অনুপাত অনুসারে বা যেভাবে বলে আমরা ভাগ করে নিব। তাহলে আজকে হচ্ছে এটা হচ্ছে উত্তর। 13 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার বাজারে শেয়ার বিক্রি করে না, এটা ঠিক আছে। বিবরণপত্র প্রচার করতে পারে না, এটাও ঠিক আছে। সদস্যদের মধ্যে শেয়ার হস্তান্তর করতে পারে, এটা পারে। তাহলে তিনটাই সঠিক উত্তর। এবার আসো উদ্দীপকটি পড়ো। 14 এবং 15 নম্বর প্রশ্নের উত্তর দাও। খ খ গ তিনজন অংশীদার, তাদের মুনাফা বন্টন অনুপাত 3:2:1। বন্টনযোগ্য মুনাফা 1,20,000। খ ও গ খ কে এই মর্মে নিশ্চয়তা দিতে সে লাভের অংশ বাবদ কমপক্ষে কত পাবে? 50,000 পাবে। তাহলে আমরা আগে দেখি সে কত পাই। তাহলে এখানে বন্টনযোগ্য লাভ হচ্ছে 1,20,000। এটা থেকে একজন কত করে পাই দেখি, আমরা অনুপাতগুলো যোগ করি। এখানে 3, 2, 1, 6। একজনে 6/3, আরেকজনে 6/2, আরেকজনে পাবে 6/1। সবগুলোকে 1,20,000 বসাইতে হবে এখানে। তাহলে কে কত পাচ্ছে দেখো, এখানে যদি আমরা 6 দিয়ে কাটাকাটি করি এটা 2 বার যাবে, তাহলে আর শূন্য সবগুলা থেকে যাবে। তাহলে এখানে কত? 4টা শূন্য আছে, তাহলে 20,000 গুণ 3, তাহলে কত? 60,000 টাকা। তাহলে ক 60,000 টাকা পাবে। এখানে বলছে যে দেখো খ ক ও গ খ কে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে খ লাভের অংশ 50,000 টাকার কম হবে না। তো আমাকে এটা পরে লাগবে হয়তো বা খ কত পাবে এটা সহ আমরা নির্ণয় করে ফেলি। তাহলে এখানেও 6 দিয়ে কাটাকাটি করলে 20,000, 20,000 গুণ 2, তাহলে 40,000। খ 40,000 পাইলো। গ কত পাবে আমরা একটু দেখি। গ তো 6/1, তাহলে 20,000 পাবে। 20,000 গুণ 1 পাবে, তাহলে 20,000 টাকা। খ কমপক্ষে 50 পাবে, কিন্তু সে এখানে এমনি অনুপাত অনুসারে ভাগ করে কত পাচ্ছে যে 40,000 টাকা পাচ্ছে। তাহলে 20,000 গুণ 1 কত পাবে? 20,000 টাকা। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে খ কিন্তু 40 পাচ্ছে যে খ কে কমপক্ষে 50 দিতে হবে। যদি অনুপাত অনুসারে ভাগ করার পর 50 বা 50-এর বেশি পাবে, কিন্তু কম পাইলে কমপক্ষে 50 দিতে হবে। মনে করো অনুপাত অনুসারে ভাগ করে 55 পাইছে, 55 দিব, কিন্তু 50-এর কমে গেলে ওকে কমপক্ষে 50 দিতে হবে। তাহলে আজকে আমাদের একটা কাজ করতে হবে, 1,20,000 বন্টনযোগ্য মুনাফা থেকে তাকে আগে কত দিয়ে দিতে হবে? আমাদের 50,000 টাকা দিয়ে দিতে হবে। তাহলে আর 70,000 টাকা থাকে। এই 70,000 টাকাটাকে আমরা কিভাবে ভাগ করব দেখো। তাহলে 70,000 আর বাকি দুজনে ভাগ করে নেবে। তাহলে ওই একজনের অনুপাত আমরা কেটে দিতে পারবো, খ এর অনুপাত কেটে দিতে পারবো, কারণ কত টাকা নিয়ে নিছে, এখানে খ আর অংশ নেই। তাহলে এবার এই টাকাটার মধ্যে অংশ আছে যে ক এবং গ এর, অর্থাৎ 3 আর 1 4, তাহলে এখানে 3। তাহলে এখানে আমরা এটা যদি ভাগ করি, এটা ভাগ করলে আমরা 52,500 টাকা পাবো। এখানে আসলে খ নাম্বার এটা একটা বোর্ড কোয়েশ্চেন, এখানে কিন্তু 60,000 টাকা উত্তর দেওয়া আছে তোমাদের যে বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে আমরা এটা নিছি। এখানে কিন্তু উত্তর হবে যে 52,500 টাকা, কারণ একে তোমরা নিশ্চয়তা দিছো, ক এবং গ মিলে নিশ্চয়তা দিছো। তাহলে খ তো 40 পাচ্ছে যে না, ওকে যদি 50 বরাবর দিতে হয়, তাহলে 1,20,000 থেকে 50 বাদ দেওয়ার পর আর দুজনের অনুপাত অনুসারে একজনে পাবে 52,500, আরেকজনে এটাকে এই যে 70,000 কে 4 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করতে হবে, সে এই অংশটা পাবে। এবার 15 নাম্বার দেখো, ওই প্রশ্নটা যে ভুল ছিল সেটার একটা প্রমাণ এখানে দেখো। নিশ্চয়তা অনুসারে খ এর নিকট থেকে কত পাবে? খ ক এমনে আমরা স্বাভাবিক অবস্থায় ক্যালকুলেশন করলে 60,000 টাকা পাই, কিন্তু নিশ্চয়তা অনুসারে ভাগ করতে গিয়ে ও পাই যে 52,500 টাকা। তাহলে ওর থেকে কত টাকা ছাড়তে হয়েছে? 60,000 থেকে 52,500 গেলে 7,500 টাকা ছাড়তে হয়েছে। গ এর নিকট থেকে অতিরিক্ত কত পাবে? গ দিছে দেখো, গ 20,000 পায়। গ কত পায়? 20,000। গ এমনি স্বাভাবিক অবস্থায় 20,000 পায়, আর এখানে 70,000 কে 4 দ্বারা ভাগ করে 1 দ্বারা যদি গুণ করে 17,500 টাকা পায়। তাহলে ওর থেকে কত দিতে হচ্ছে? ত্যাগ করতে হচ্ছে, 7 দিতে হচ্ছে। 20,000 থেকে 17,500 বাদ দিতে হবে। তাহলে এই 2,500 টাকা কি? এটা 2,500 টাকা কে পাবে? খ পাবে। তাহলে এ দিছে 7,500, অর্থাৎ ক দিছে 7,500 কাকে? খ কে, আর গ দিছে 2,500, দুইজন মিলে এরা দিছে 10,000।
তো 10,000 কাকে দিছে? এই পাইছে 40, এ এখন কত পাচ্ছে? 50 পাচ্ছে। 50 বাদ দেওয়ার পর 70। এখানে উত্তরই নাই, এটা দাগানো যাবে না, কিন্তু বিভিন্ন বইয়ে 60,000 টাকা উত্তর একটা দিয়ে রাখছে, এটা উত্তর হবে না। তাহলে এখানে খ এর ঘাটতি মুনাফা ক ও গ যথাক্রমে 1:3 অনুসারে কি করে? প্রদান করবে। না, এই অংশটা হচ্ছে ভুল। এখানে এটা আর এটা সঠিক, এই অংশটা ভুল। এটা হচ্ছে 3:1 অনুসারে প্রদান করবে। অর্থাৎ ক বেশি দিবে, এ দিবে যে এর অনুপাত অনুসারে দিবে যে না, এই অতিরিক্ত কেন দিবে? এখন এক দিছে যে কার জন্য? কর জন্য। কিন্তু একটা হবে যে গর জন্য। তাহলে এটা সঠিক না, এটাই হচ্ছে উত্তর। 1 ও 2। অংশীদারদের উত্তোলনের কোনো তারিখ দেওয়া না থাকলে কয় মাসের? 6 মাসের। একটা কথা মনে রাখবা, সারা বছর ধরে উত্তোলন বললেও আমরা কত মাসের সুদ ধরবো? 6 মাসের ধরবো। কিছু বলা না থাকলেও 6 মাসের ধরবো। এরপর অংশীদার ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে কি? চুক্তি। বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় অপেক্ষা বেশি হলে, অর্থাৎ ব্যয় যদি বেশি হয়, বিক্রয় কম হলে কি হবে? মোট ক্ষতি হবে। একটি কোম্পানির মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হওয়ার কারণ কি? এটা হচ্ছে খরচ বৃদ্ধি। মোট লাভ হয়েছে প্রথম অংশে, পরের অংশে আমরা নির্ণয় করি বিশদে নিট লাভ বা ক্ষতি। তো এখানে পরিচালন ব্যয় অপরিচালন ব্যয় বেড়ে গেছে, যার কারণে ক্ষতি হবে। অনুপাত হলো দুইটি আর্থিক চলকের সম্পর্ক। বিন কার্ডে কি কি উল্লেখ থাকে? এখানে মালের প্রাপ্তি, ইস্যু, উদ্ধৃত, দাম ছাড়া আর সবগুলো উল্লেখ থাকে। মাল খতিয়ান থেকে জানা যায় প্রাপ্ত মালের পরিমাণ, দর ও মূল্য। ইস্যুকৃত মালের পরিমাণ, দর ও মূল্য। উদ্ধৃত মালের, অর্থাৎ তিনটাই জানা যায়। এরপরে নিচের উদ্দীপকটি পড়ো, 23 এবং 24 নম্বর প্রশ্নের উত্তর দাও। মিস্টার গালিব একজন ব্যবসায়ী। তার ব্যবসায় নিট বিক্রয় পরিমাণ 5 লক্ষ টাকা। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% হারে মোট মুনাফার পণ্য বিক্রি করেন। মোট মুনাফায় পণ্য বিক্রি করেন। মিস্টার গালিবের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি বিক্রয় থেকে লাভ বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। তাহলে এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য, দেওয়া আছে বিক্রয় মূল্য, আর হার দেওয়া আছে কিসের উপর? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। তাহলে এটা বিক্রিত পণ্য, হার এটা হচ্ছে হারটা বিক্রিত পণ্য, টাকা দেওয়া আছে বিক্রয় মূল্য। এখানে ভিন্ন ভিন্ন। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এটা হচ্ছে নিট বিক্রয়। তাহলে আমরা জানি বিক্রিত মার্কা মার্জিনের একটা ভিডিও তোমাদেরকে ফার্স্ট পেপারের ক্লাসে আমি দিয়েছিলাম লিংকে। এটা একটু যারা দেখো না আবার দেখে নেবে, এই ভিডিওতে আমি লিংকে দিয়ে দিব। অর্থাৎ উল্টা হার দেওয়া থাকলে, বিক্রিত পণ্যের ব্যয়ের বা মোট ব্যয়ের বা ক্রয় মূল্যের উপর হার থাকলে, যদি এটা টাকা দেওয়া থাকবে নিট বিক্রয়, তখন আমাদেরকে মার্ক আপ করতে হবে। এরপরে ঋণপত্র কোম্পানির কোন ধরনের দায়? এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য সমান প্রারম্ভিক মজুত যোগ নিট ক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। আর এখানে হাতে মজুদ একক ইন্টু একক প্রতি ক্রয় মূল্য, এই দুটাই হচ্ছে উত্তর। অর্থাৎ 1 আর 3 হচ্ছে উত্তর। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র থেকে এটা নির্ণয় করতে পারো তোমরা সহজে। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। তাহলে আমাদেরকে এখানে নির্ণয় করতে বলছে কি? সমাপনী মজুদ। তো সমাপনী মজুদ এই পাশে নিয়ে আসবো। তো সমাপনী মজুদ যদি এই পাশে নিয়ে আসি, এই দুটো এখানে থাকবে, প্রারম্ভিক মজুদ আর ক্রয় এখানে থাকবে। তাহলে প্রারম্ভিক মজুদ আর ক্রয় আছে, আর বিক্রিত পণ্যের ব্যয়টা এই পাশে চলে গেলে এটা কি হয়ে যাবে? মাইনাস। আর সমাপনী মজুদ এখানে মাইনাস আছে, এই পাশে নিয়ে আসলে এটা কি হবে? প্লাস সাইন হয়ে যাবে। শেয়ার বিক্রির জন্য কোন দলিলটি প্রয়োজন হয়? এটা হচ্ছে বিবরণী পত্র। মোট ব্যয়ের সাথে কোন মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়? প্রত্যাশিত মুনাফা। যে সকল খরচ কারখানার সাথে জড়িত কিন্তু এক একটা পণ্যের জন্য আলাদাভাবে না হয়ে সকল পণ্যের জন্য একত্রে করা হয় কারখানা পরোক্ষ খরচ। কারণ এখানে কারখানায় অনেক ধরনের পণ্য উৎপাদন করা হয়, সবগুলো মিলেই কিন্তু কি উৎপাদনের জন্য কারখানা, এই যে ম্যানেজারের বেতন বা কারখানার যে বিদ্যুৎ বিল, কারখানার যে গ্যাস, সবকিছু ব্যয় একসাথে নির্বাহ করা হয়, এখানে নির্দিষ্ট পণ্যের জন্য ব্যয় করা হয় না। কোনটি অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা? অতীত ঘটনা নির্ভর। প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ঋণ পরিশোধের ক্ষমতা তড়িৎ অনুপাতের মাধ্যম, অর্থাৎ তড়িৎ অনুপাতের মাধ্যমে কি? তড়িৎ অনুপাতের মাধ্যমে প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের সক্ষমতা জানা যায়। হিসাবকাল শেষে মজুত পণ্যের মূল্যায়ন করা হয় কালীন। আর লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে কোন পদ্ধতিতে করা? অবিরত বা নিত্য পদ্ধতিতে। করিম ট্রেডার্সের সমাপনী মজুদ 80,000, প্রারম্ভিক মজুদ 40,000। বিক্রিত পণ্যের ব্যয় 2 লক্ষ টাকা হলে ক্রয়ের পরিমাণ কত হবে? ওই বিক্রিত পণ্যের ব্যয় সূত্র থেকে যাবো, যে কারণ আমি প্রতিবার সূত্র মুখস্থ করতে পারবো না। বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ, আমি সংক্ষেপে লিখতেছি, যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ মাইনাস কি? সমাপনী মজুদ। তাহলে আজকে বিক্রিত পণ্যের ব্যয় 2 লক্ষ টাকা দেওয়া আছে আমাদের। প্রারম্ভিক মজুদ কত দেওয়া আছে? 40,000। তো এখানে আমাকে ক্রয়টা নির্ণয় করতে হবে, ক্রয় দেওয়া নেই। সমাপনী মজুদ কত দেওয়া আছে? 80,000। তাহলে এখানে ক্রয়টা এই পাশে নিয়ে আসবো। ক্রয়টা এই পাশে নিয়ে আসলে
এটা মাইনাস ক্রয় হয়ে যাবে, কারণ এখানে ক্রয় প্লাসে আছে। তাহলে 40 এটা আগের মতোই বসবে, 80,000 আগের মতোই বসবে। কিন্তু এটা 2 লক্ষ টাকাটা প্লাসে আছে না, এটা সমানের ওই পাশে যখন নিয়ে যাব 2 লক্ষ টাকাটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস ক্রয় আর এখানে মাইনাস 2,80,000 প্লাস 40,000 আছে। 2,80,000 থেকে মাইনাস আর 40,000 তো প্লাসে আছে। তাহলে এখানে উত্তর থাকবে যে মাইনাস 2,40,000। তাহলে মাইনাসে মাইনাসে কাটা যাবে। তাহলে ক্রয়ের পরিমাণ কত হবে? 2,40,000 টাকা হবে। এটাই হচ্ছে উত্তর। তোমরা এখানে একটা বিষয় মাথায় রাখবা সবসময়, এই ধরনের সূত্র দেখলে তোমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রকে পক্ষান্তর করে করবা যে শুধু ক্রয়ের জন্য, শুধু সমাপনী মূল্যের জন্য নতুন সূত্র শিখবে না। দেখিও, ব্যবস্থাপনা প্রতিনিধি কমিশন চার্জ করার পূর্ববর্তী বলে স্বাভাবিক, পরবর্তী বলে মার্কা বলছিলাম। তাহলে এখানে 5 তো উপরে 5 নিচে 105। তাহলে এই যে 105 টাকায় 5 টাকা হারে। কলিও মাল একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার তাদের প্রারম্ভিক মূলধন 80 এবং 75 মূলধনের উপর 10% হারে সুদ ধার্য করে। কলি পরিচালনায় অংশগ্রহণ করে না। কলি কোন ধরনের অংশীদার? মূলধন দিছে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না, নিষ্ক্রিয় অংশীদার। কারবারের মোট মূলধন কত? কারবারের মোট মূলধনের সুদ কত? তাহলে এটার উপর 10% ক্যালকুলেশন করলে 8,000, এটার উপর 10% ক্যালকুলেশন করলে 7,500, তাহলে 15,500 টাকা। শেয়ার অবহারের পরিমাণ অভিহিত মূল্যে শতকরা কত পার্সেন্ট? শতকরা 10%। শতকরা কত পার্সেন্ট? 10%। এটা বেশিরভাগই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছে, এবারে হয়তো যে কোনো একটা বোর্ডে 2-1টা বোর্ডে চলে আসতে পারে। দরপত্র বা ব্যয় বিবরণীতে অতীতের খরচের ভিত্তিতে ভবিষ্যতের কোন ব্যয়কে অনুমান করা হয়? কারখানা ও পরিব্যয়। দরপত্র ব্যয় বিবরণীতে অতীতের খরচের ভিত্তিতে ভবিষ্যতের কোন ব্যয়কে অনুমান করা যায়? কারখানা ও পরিব্যয়। কারখানা ও পরিব্যয় হচ্ছে পণ্যদ্রব্যের সাথে সরাসরি জড়িত না, কিন্তু এগুলো না হলে উৎপাদন করা যাবে না। যেমন কারখানার ম্যানেজার লাগবে, কারখানার কর্মচারী লাগবে। 40 নম্বর প্রশ্ন, দরপত্র ব্যয় বিবরণীতে অতীতের খরচের ভিত্তিতে ভবিষ্যতের কোন ব্যয়কে অনুমান করা হয়? এখানে একটা বিষয় দেখো, অনুমানের ভিত্তিতে কোনটা ধরা যাবে যেটা সহজে পরিবর্তন হয় না। যেমন ফ্লোরের ভাড়া, কারখানার ফ্লোরের ভাড়া, ম্যানেজারের বেতন, ফোরম্যানের বেতন, তো এইগুলো পরিবর্তন হয় না, সেগুলো পূর্ব থেকে অনুমান করা যায়। অর্থাৎ উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, কিন্তু পরোক্ষভাবে জড়িত বিষয়গুলো হচ্ছে কারখানা ও পরিব্যয়। এখন দেখো, সরাসরি যে প্রত্যক্ষ শ্রমটা, ধরো আমরা কারখানা উৎপাদন বাড়াচ্ছি, হয়তো শ্রমিক বাড়াইতে হবে, উৎপাদন কমাচ্ছি, শ্রমিক কমাইতে হবে, তখন মজুরি কমে যাবে। কাঁচামাল, আমরা উৎপাদন বাড়াচ্ছি, কাঁচামাল হয়তো বাড়াইতে হবে, অথবা উৎপাদন কমাচ্ছি, কাঁচামাল কমাইতে হবে। তাহলে এগুলা পূর্ব থেকে কি করা যায় না? অনুমান করা যায় না। কারখানা পরিব্যয়কে অনুমান করা যায়। অর্থাৎ সরাসরি জড়িত না, পরোক্ষভাবে জড়িত, কিন্তু যেগুলো না হলে উৎপাদন কার্য ব্যাহত হবে। এরপর 41 নম্বর প্রশ্নটি হচ্ছে, অলস সময়ের ব্যয় কি ধরনের উপরে ব্যয়? কারখানা উপরে ব্যয়। অর্থাৎ যখন উৎপাদন কার্য চলে না, তখন কি কারখানার যে ফ্লোরটা বা কারখানার ম্যানেজার, ফোরম্যান, দারোয়ান, এদেরকে আমরা বেতন না দিয়ে পারি? এইগুলাই হচ্ছে অলস সময়ের ব্যয়। এগুলো হচ্ছে কারখানা উপরে ব্যয়। সকল পরোক্ষ ব্যয়কে কি বলা হয়? উপরে ব্যয়। এফওবি এর পূর্ণরূপ কি? ফ্রি অন বোর্ড। যদি বলে যে এফওবি বিষয়টি নিচের কোনটির সাথে জড়িত? ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন বা পরিবহনের সাথে জড়িত। তাহলে তিনটাই উত্তর হবে। বহি পরিবহন হচ্ছে বিক্রয় পরিবহন, এখানে বিক্রয় ও বন্টন উপরে ব্যয়। মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত হচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুত, কাঁচামাল ক্রয়, পরোক্ষটা হবে না। তাহলে এখানে উত্তর হচ্ছে 1 ও 2। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে দুইটি। এবার 47 নম্বর প্রশ্নটা একটু আমরা সলভ করব। এখানে অধ্যায় ভিত্তিক গাণিতিক সমস্যা সমাধানের সময় আমি এই ধরনের একটা ক্যালকুলেশন তোমাদেরকে দেখাই দিয়েছিলাম, নতুন লাভ লোকসান অনুপাত নির্ণয়ের। ওইখানে ছিল 10%, তো 10%টাকে আমরা এভাবে করে উপরে 10 নিচে 100 দিয়ে আমরা কাটাকাটি করে 10/1 এইভাবে ভগ্নাংশে রূপান্তর করছিলাম, কিন্তু এখানে অলরেডি ভগ্নাংশ দেওয়া আছে 6/1। তাহলে এটা আমরা দুইটা টেকনিকের মাধ্যমে করব। আমি দুইটা টেকনিক দেখাই দিয়েছিলাম তোমাদেরকে। একটা হচ্ছে এখানে টেকনিকটা হচ্ছে পুরাতনের নতুনটা নির্ণয় করা। পুরাতনদের নতুনটা কেমনে নির্ণয় করব? পুরাতনদের অনুপাতটা লিখে ফেলবো, পুরাতন অনুপাত গুণ নতুনদের
নতুনের যেটা আছে 6/1 সেটাকে হর থেকে লব বাদ দিয়ে গুণ করব, তাহলে কত 5। তাহলে এখানে 5 5 25 আর 5 কে 3 দ্বারা গুণ করলে 15। এবার নতুনদের নতুনটা কত দেখো, নতুনদের নতুন, তাহলে নতুনদের নতুনের জন্য নতুনের লবকে পুরাতনদের অনুপাতের যোগফল দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 5 আর 3 যোগ করলে 8, তাহলে এখানে 1 গুণ 8 সমান কত 8 হবে। তাহলে এখানে অনুপাত আগে থেকে কয়টা আমরা নির্ণয় করছি, এখানে 25:15:8 হবে, 25:15:8। তাহলে কত একদম কত সহজ ভাবে নির্ণয় করা যায় দেখো। তাহলে এটাই হচ্ছে আমাদের কি উত্তর। এরপরে 48 নম্বর, নিচের কোনটি অলিক সম্পত্তি? অলিক সম্পদ বা অস্তিত্বহীন সম্পদ, ভুয়া সম্পদ কি কথা? প্রাথমিক খরচাবলী। প্রাথমিক খরচাবলীর একটা উদাহরণ দিই। ধরো ব্যবসা গঠন করার সময় রুমে টাইলস করাইছো, রং করাইছো, তো এই রংগুলো কি তুমি যদি ব্যবসা ছেড়ে দাও অন্য জায়গায় চলে যাও, ওই কারবারে ওই অফিসটা ছেড়ে, তুমি কি রংটা নিতে পারবে? পারবা না। কিন্তু মনে হচ্ছে তোমার কারবারে রং করানোর সময় 1 লক্ষ টাকা খরচ হয়েছে, তুমি মনে মনে তো সৌমা আমার 1 লক্ষ টাকা কি আছে, আমার রং আছে, তো রংগুলা কিন্তু আবার পুনরায় ইউজ করা যাবে না। এটাই হচ্ছে প্রাথমিক খরচাবলী। সম্পত্তির মতো কিন্তু আসলে সম্পদ না। এরপরে 49 নম্বর, ঘোষিত লভ্যাংশের যে অংশ এখনো দাবি করেনি তা হচ্ছে দাবিহীন, অদাবিকৃত বা নির্দাবি লভ্যাংশ। এটা চলতি দেয়। অর্থাৎ মনে করো একজন শেয়ার হোল্ডার শেয়ার প্রতি 1 লক্ষ টাকা করে ইনভেস্ট করে ব্যবসা করতেছে, কিন্তু প্রফিট হয়েছে মাত্র 500 টাকা। তো শেয়ার হোল্ডার যারা বড় লোক তারা বলছে 500 টাকা এটা নিব না, কারবার রেখে দাও। কিন্তু কারবার তারপরও এটা নিজে ভোগ না করে চলতি দায় হিসেবে রেখে দেয়। অনেক সময় দাবিহীন লভ্যাংশের অবলোপন। তাহলে চলতি দায়ে মনে করো 500 টাকা আছে, দাবিহীন লভ্যাংশের সম্পূর্ণ অংশ অবলোপন করতে বলছে, তাহলে চলতি দায় থেকে এই 500 টাকা, চলতি দায় থেকে 500 টাকা বাদ দেওয়ার পর বাইরের কলামে 0 যাবে। যদি বলছে দাবিহীন লভ্যাংশের 50% অবলোপন করো, তো 500 টাকা থেকে 250 টাকা অবলোপন করলে বাইরে 250 যাবে। এই 250 সংরক্ষিত আয় বিবরণীতে আমরা সংরক্ষিত আয়ের প্রারম্ভিক একটা উদ্ধৃত থাকে না, সেখানে এরপর নিট লাভ যোগ করি, নিট ক্ষতি হলে বিয়োগ করি, সেটার সাথে আমরা এটা 250 টাকাটা যোগ করব। আর সম্পূর্ণ অংশ যদি দাবি করে তখন বাইরে 0 যাবে, 500 টাকাটা সম্পূর্ণ কোথায় বাদ যাবে, এই 500 টাকাটা সম্পূর্ণই তখন কোথায় যাবে, সংরক্ষিত আয় বিবরণীতে নিট লাভের নিচে যোগ হবে। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে কর হার 5%, কর পরবর্তী নির্মুনাফা 1 লক্ষ টাকা হলে প্রদেয় কর কত? এখানে কর পরবর্তী বা কমিশন পরবর্তী বলা থাকলে তখন আমরা মার্ক আপ করব, পূর্ববর্তী বলা থাকলে আমরা স্বাভাবিক করব। তাহলে 1 লক্ষ টাকাকে আমরা গুণ 5/105 এভাবে ক্যালকুলেশন করলে 4761 সামথিং আসে। তো এখানে যেহেতু 5 বা 5 এর বড় আসলে আমরা এটাকে आंसर হিসেবে দেখাবো 4462 টাকা। তো সর্বশেষ একটা টপিক নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করে দিই। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সমন্বয় তোমাদের জন্য, আজকে পরীক্ষায় হয়তো আসতে পারে। সেটা হচ্ছে আয়কর এবং আয়কর সঞ্চিতি। এটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন। আয়কর ও আয়কর সঞ্চিতি, আয়কর সঞ্চিতি। ধরো এই দুইটা কোথায় আছে, রেওয়া মিলে। কোথায় আছে, রেওয়া মিলে। তো আমরা জানি রেওয়া মিলে থাকলে কয়বার যায়, একবার। অর্থাৎ এটা সংরক্ষিত আয় বিবরণী থেকে, সংরক্ষিত এইভাবে করি না আমরা, এখানে নিট লাভ সংরক্ষিত এগুলা করার পর বাদ বন্টন, বাদ কি বন্টন সমূহ। তাহলে এখানে আগে আয়কর লিখি আমরা, আয়কর মনে করো 10,000, আয়কর সঞ্চিতি বাদ দিই, আয়কর সঞ্চিতি 8,000, বাইরে কলামে 2,000 টাকা পাঠাই। আবার অনেক সময় শুধু আয়কর আছে রেওয়া মিলে, তখন এই আয়করটা দ্বিতীয় কলামে বসাই দিব আমরা। অথবা শুধু আয়কর সঞ্চিতি আছে রেওয়া মিলে, তখন এখানে মাইনাস ফিগার দিয়ে শুধু আয়কর সঞ্চিতিটা এখানে দ্বিতীয় কলামে 8,000 দিয়ে আমরা বসাই দিব। আবার অনেক সময় আরেকটা বিষয় লক্ষ্য রাখবা, অনেক সময় আয়কর দেয় 10,000, আয়কর সঞ্চিতি দেয় 12,000, তো এখানে এটা ব্র্যাকেট দিয়ে 2,000 এখানে বসাবো, তারপর উপরের যোগগুলো থেকে মাইনাস ফিগারটা বাদ দিয়ে দিবা এইভাবে। অর্থাৎ আয়কর এবং আয়কর সঞ্চিতি যদি মূল অঙ্কে থাকে, রেওয়া মিলে থাকে, সংরক্ষিত আয় এবং মালিকানা সত্ত্ব বিবরণীতে কাজ হবে, সংরক্ষিত আয় এবং মালিকানা সত্ত্ব বিবরণীতে কাজ হবে। আর আয়কর সঞ্চিতি যদি সমন্বয়ে থাকে, কোথায় থাকে, সমন্বয়ে থাকে, তখন এটা একবার চলতি দায়, আর একবার বিশদ আয় বিবরণীতে, বিশদ আয় বিবরণীতে নিট লাভ থেকে বাদ যাবে, বিশদ আয় বিবরণীতে নিট লাভ থেকে কি যাবে, নিট লাভ থেকে বাদ। তাহলে আবার একটু রিভিউ করে দিচ্ছি, আয়কর এবং আয়কর সঞ্চিতি রেওয়া মিলে আছে,
সংরক্ষিত আয় বিবরণীতে আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দিয়ে বাইরে কলাম পাঠাবো। শুধু আয়কর আছে দ্বিতীয় কলামে লিখে দিব, শুধু আয়কর সঞ্চিতি আছে দ্বিতীয় কলামে ব্র্যাকেট দিয়ে লিখবো, অথবা আয়কর সঞ্চিতি বড় আছে বাদ দিয়ে মাইনাস ফিগারটা এখানে বসাবো। এবং এগুলা স্বাভাবিক কাজ আবার সংরক্ষিত মালিকানা এবং এগুলার স্বাভাবিক কাজ আবার কোথায় হবে, এবং এগুলার অনুরূপ কাজ আবার মালিকানা সত্ত্ব বিবরণীতে হবে, কারণ সংরক্ষিত আয় বিবরণীতে মালিকানা সত্ত্ব বিবরণী একটা মাত্র কি পার্ট। এখন দেখো আবার এখানে শুধু সমন্বয় আছে, তখন এইভাবে যাবে, একবার চলতি দায়ে আরেকবার বিশদ আয় বিবরণী থেকে বাদ যাবে, কারণ সমন্বয় থাকলে কয় ভাগ যায়, 2 ভাগ যায়। এখন এই দুইটাও আছে এটাও আছে, অসুবিধা নেই, এটার কাজ এটা স্বাধীন, এটা আলাদাভাবে স্বাধীনভাবে কাজ করবা। আয়কর এবং আয়কর সঞ্চিতি নিয়ে বইয়ে যেভাবে থাকবে থাকুক, তোমরা আজকে থেকে পরীক্ষার হলে যাওয়া পর্যন্ত মাথায় সেট করে ফেলো, আয়কর এবং আয়কর সঞ্চিতি যদি রেয়া মিলে থাকে, আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ যায় কোথায়, সংরক্ষিত আয় এবং মালিকানা সত্ত্ব বিবরণীতে। আর যদি সমন্বয়টা যাবে যে কোথায়, চলতি দায়ে আরেকবার বিশদ আয় বিবরণীতে, নির্লাভ থেকে বাদ